আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো। ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা? ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান, আমি ক্লাস শুরু করে দিব। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমরা পড়াবো হচ্ছে একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ এবং পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, আর একটা হচ্ছে চক্রীয় চতুর্ভুজ বা সাইক্লিক কোয়াড্রিলেটারাল। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট দুইটা জায়গা। এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসছে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। দেখেন আমি আহ, দেখেন আমরা আজকে পড়ব হচ্ছে কেন্দ্রস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, এটা মানে একটু কেন্দ্রস্থ কোণ ও পরিধিস্থ কোণ ও বৃত্তস্থ কোণ। আগে বৃত্তস্থ কোণ বলি, পরে বলতেছি। বৃত্তস্থ কোণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসছে, প্রচুর। দেখবেন বিগত সালের প্রশ্নগুলো দেখলে, ওয়ালাইকুম আসসালাম, বিগত সালের প্রশ্নগুলো দেখলে দেখবেন যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ থেকে, আচ্ছা এই বৃত্তস্থ কোণের আরো কিছু নাম আছে বুঝছেন। এই বৃত্তস্থ কোণের আরেকটা নাম আছে পরিধিস্থ কোণ। পরিধিস্থ পরিধিস্থ কোণ, হ্যাঁ, মানে বৃত্তস্থ কোণও যা, পরিধিস্থ কোণও তাই। আচ্ছা, এখন কেন এগুলোর নাম কেন্দ্রস্থ কোণ, কেন এর নাম বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, এই ব্যাপারটা আমি একটু এক্সপ্লেইন করছি। দেখেন, যেহেতু এটা কেন্দ্রস্থ বৃত্তস্থ, তার মানে এই কোণগুলো বৃত্তের সাথে রিলেটেড। কারণ দেখেন বৃত্তস্থ কোণ, তার মানে এই কোণগুলো কিসের সাথে রিলেটেড? বৃত্তের সাথে রিলেটেড। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ, তার মানে কেন্দ্র কার থাকে? কেন্দ্র থাকে বৃত্তের। হ্যাঁ, তার মানে এই কোণটাও কি বৃত্তের সাথে রিলেটেড, বৃত্তের সাথে রিলেটেড। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা একটা বৃত্ত আঁকাই। এটা একটা বৃত্ত, বৃত্ত কিন্তু ভালোই হচ্ছে, দেখছেন, ফ্রি হ্যান্ডে বৃত্ত। আচ্ছা, তাহলে এই বৃত্তের যদি কোনো একটা চাপ নিব, একটা চাপ ধরেন এটা এ বিন্দু, ওকে, আর এটা হচ্ছে বি বিন্দু। এখন এই দুই চাপের, এদিকে তাকান, এই চাপের যে দুইটা বিন্দু, এই দুই প্রান্ত বিন্দু, এই যে এটা এবি চাপ, ধরেন এসিবি চাপ, এসিবি চাপ, এই এসিবি চাপের যে দুইটা প্রান্ত বিন্দু, এ প্রান্ত বিন্দু আর বি প্রান্ত বিন্দু, এই এ প্রান্ত বিন্দু আর বি প্রান্ত বিন্দু কেন্দ্রের সাথে যুক্ত করে দিলে পরে, কেন্দ্রের সাথে যুক্ত করে দিলে আমরা এই যে কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে যে কোণটা পাবো, কেন্দ্রে যে কোণটা পাবো, এই কোণটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো সহজে যদি মনে রাখতে চান তাহলে কেন্দ্রস্থ কোণ, যে কোণ কেন্দ্রে অবস্থান করে সে তাকে বলে কেন্দ্রস্থ কোণ। ব্যাস, সহজে যদি মাথায় রাখতে চান তাহলে যে কোণ কেন্দ্রে থাকে, যে কোণ বৃত্তের কেন্দ্রে থাকে তাকে বলে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, যে কোণ কেন্দ্রে থাকে, তাহলে এই কোণটা কোথায় অবস্থান করতেছে? কেন্দ্রে না? এই কোণের শীর্ষ কোথায়? কেন্দ্রে, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। যে কোণের শীর্ষ, শীর্ষ মানে কোণের শীর্ষ তো বোঝেন, এই যে এটা একটা কোণ, এই দুইটাকে বলে কোণের বাহু, আর এই কোণের বাহুদ্বয় যেখানে মিলিত হয় তাকে বলে কোণের শীর্ষ, জানেন তো? তাহলে এই যে এই পয়েন্টটা হচ্ছে কোণের শীর্ষ, এগুলো কিন্তু পড়াইছি। আচ্ছা, তাহলে এই দুইটাকে বলে কোণের বাহু, আর এই দুই বাহু, কোণের দুই বাহু যেখানে মিলিত হয় তাকে বলে কোণের শীর্ষ। তাহলে এইটা কি কোণের বাহু না? এটাও কিন্তু কোণের বাহু, আর এরা মিলিত হয়েছে কেন্দ্রে। হ্যাঁ, তার মানে এই কোণের এটা হলো শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দুটা কোথায় অবস্থান করতেছে? শীর্ষবিন্দুটা কেন্দ্রে অবস্থান করতেছে। তাহলে যে কোণের শীর্ষবিন্দু কেন্দ্রে অবস্থান করে তাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ব্যাস, এখন আমি একটা যদি কাজ করি, সেটা হচ্ছে এই বিন্দু আর এই বিন্দু থেকে যদি আমি পরিধির উপর মিলাই দিই, এদিকে তাকান, এই বিন্দু থেকে একটা দাগ নিয়ে যদি আমি এই পরিধির উপর মিলাই দিলাম, আবার এই বিন্দু থেকে দাগ নিয়ে যদি ওই পরিধির উপরে যদি মিলাই দিই, তাহলে তাহলে একটু তাকান, তাহলে দেখেন, তাহলে এই বৃত্তের এই পরিধি এলাকা, এটা কি পরিধি এলাকা না? তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, খেয়াল করছেন? এখন এই কোণের শীর্ষবিন্দুটা কোথায়? এই কোণের শীর্ষবিন্দুটা কিন্তু পরিধির উপর। দেখেন এটা একটা কোণ, এই যে এটা একটা কোণ, এই কোণের এটা একটা বাহু, এটা একটা বাহু, আর এই দুই বাহু এই পরিধিতে যায় মিলছে। হ্যাঁ,
তাহলে এই কোণের শীর্ষবিন্দু কোথায় অবস্থান করতেছে? পরিধির উপর। এই যে এটা কি পরিধি না? পরিধির উপর। তাই এই কোণের নাম বলা হচ্ছে পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণের আরেকটা নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ মানে যে কোণটা বৃত্তে অবস্থান করতেছে, বৃত্তে অবস্থান করতেছে মানে এই বৃত্তের পরিধির উপর অবস্থান করতেছে, তাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। খুবই ইম্পর্টেন্ট কথা, কোনটা কেন্দ্রস্থ কোনটা বৃত্তস্থ এই ব্যাপারটা আগে বুঝতে হবে। মাথায় রাখবেন, কোণের একটা শীর্ষবিন্দু থাকে না, কোণের শীর্ষবিন্দু, কোণের শীর্ষবিন্দু যদি কেন্দ্রে অবস্থান করে, যে কোণের শীর্ষবিন্দু কেন্দ্রে, তাহলে সেই কোণকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। যে কোণের শীর্ষবিন্দু বৃত্তের পরিধিতে অবস্থান করতেছে, এই যে শীর্ষবিন্দু, এই কোণের শীর্ষবিন্দু পরিধির উপর অবস্থান করতেছে, তাহলে এটাকে বলা হচ্ছে পরিধিস্থ কোণ। হ্যাঁ, পরিধিস্থ কোণের আরেক নাম বৃত্তস্থ কোণ। আচ্ছা, এবার দেখেন আমি আরেকটা বৃত্ত আঁকাচ্ছি। এই যে এটা হলো এ বি, তাহলে এটা হচ্ছে এসিবি চাপ। এসিবি চাপ, একটা বৃত্তচাপ প্রকাশ করার জন্য 3টা পয়েন্ট লাগে মিনিমাম, তাই কিনা? আচ্ছা, এটা এসিবি চাপ। আর এই কোণটা কি কোথায় আছে? কেন্দ্রে। এই কোণের শীর্ষ কেন্দ্রে অবস্থান করতেছে, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন আমি যদি মনে করেন যে এই মানে এই যে চাপটা, এই চাপের এই শীর্ষবিন্দু থেকে যদি এখানে মিলাই দিই, এখানে মিলাই দেবো, আর এটা যদি এখানে মিলাই দিই, একটু তাকায়েন, এটা যদি এখানে মিলাই দিই, তাহলে দেখেন, তাহলে এই কোণের শীর্ষবিন্দুটা কোথায় অবস্থান করতেছে? এই কোণের শীর্ষবিন্দুটা কিন্তু পরিধির উপর অবস্থান করতেছে, তার মানে এই কোণটা হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। আর এটা কি? এটা হলো কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন সবসময় অনেকে মনে করে যে এই কোণটা এমন ভাবে থাকবে যেন মানে এরকম সুন্দরভাবে, মানে এটা এরকম আছে, তার উপরে ঘরের মতো এরকম থাকবে না, এরকম একটা এরকম আছে, আর একটা মনে করেন যে এরকম, এই যে এরকম থাকলে এরকম থাকলেই পারে, আবার দেখা গেল যে এরকম থাকতে পারে। এই যে এটা দেখেন যে এই কোণের একটা শীর্ষ কোথায়? এই কোণের শীর্ষটা কোথায়? পরিধির উপর অবস্থান করতেছে, তাহলে এই কোণটা হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে আপনারা কোনটা কেন্দ্রস্থ কোণ আর কোনটা পরিধিস্থ কোণ এটা তো বুঝতে পারবেন, এটা তো বুঝবেন। যে কোণের শীর্ষবিন্দু কেন্দ্রে সেটা কেন্দ্রস্থ কোণ, যে কোণের শীর্ষবিন্দু পরিধির উপর অবস্থান করছে, এই যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু পরিধিতে অবস্থান করতেছে, তাই এটা পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। এখন আমাদের যেটা জানতে হবে, সেটা যেখানে সবচেয়ে মানুষ ভুল করে বেশি, সেটা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান, মানে কোনটা কোন চাপের উপর দণ্ডায়মান, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কোনটি, হ্যাঁ, কোন চাপের উপর দণ্ডায়মান, কোন চাপের উপর দণ্ডায়মান, খুবই ইম্পর্টেন্ট। কোনটা কোন চাপের উপর দণ্ডায়মান, এই জায়গাটা অনেকেই বোঝে না, মানে বেশিরভাগ মানুষই এই জায়গাটা প্যাচ লাগায় ফেলে, বোঝে না যে কোনটা কোন চাপের উপর দণ্ডায়মান। একটু তাকান। তো আমি যেভাবে মানুষকে বুঝাই, আমি সেইভাবে কিন্তু আপনাদেরকে বোঝাবো, ঠিক আছে? এখানে এই যে কোণটা দেখেন, এ ও বি, এদিকে তাকান, এই কোণটার নাম কি? এ ও বি। তাহলে এখানে কোণ এ ও বি, এই কোণ এ ও বি, এই কোণটা সৃষ্টি করছে কোন চাপটা? আমাকে বলেন তো, এদিকে তাকান। এই এ ও বি, এই কোণটা সৃষ্টি করছে কোন চাপ? কোন চাপটা? এই এসিবি চাপ, নাকি এই যে এটার নাম দিলাম ধরেন এডিবি, এই যে এডিবি চাপ? আমাকে বলেন প্লিজ, কাইন্ডলি রেসপন্স করতে হবে। এই জায়গাটা বুঝলে পারে যে কত মজা, না বুঝলে কিন্তু সাজা পাবেন। হ্যাঁ, আমাকে বলেন তো, এই কোণটা সৃষ্টি করছে কোন চাপ? এসিবি চাপ নাকি এডিবি চাপ? গতকালের পড়া কিন্তু, প্লিজ রেসপন্স করতে হবে, সাথে সাথে রেসপন্স করবেন, লেপের ভিতর থেকে হাত বের করেন তাড়াতাড়ি। এই কোণটা সৃষ্টি করছে কোন চাপ? কোন চাপ দ্বারা সৃষ্ট? এসিবি চাপ দ্বারা সৃষ্ট নাকি এডিবি চাপ দ্বারা সৃষ্ট? কথা বলতে হবে, নাকি ক্লাস না করলে কিন্তু বিপদ। এই কোণটা কোন চাপ দ্বারা সৃষ্ট? এসিবি চাপ দ্বারা সৃষ্ট। গতকালকে ক্লাসে কিন্তু আমি বলছিলাম এই কোণটা কোন চাপ দ্বারা সৃষ্ট? এসিবি চাপ দ্বারা সৃষ্ট। কিভাবে মনে আছে? যে এই চাপের যে আর্ক, এই যে বাঁকা বক্র যে অংশটা, এই চাপের দৈর্ঘ্যের মতো এই যে এখানে থাকবে। এই চাপের দৈর্ঘ্য
এই কোণের শীর্ষের যে পাশে থাকবে এই কোণ যেটা যেখানে দেখাইছি এটাও কি সেই পাশে থাকবে। গতকালকের ক্লাসে কিন্তু এটা বুঝাইছিলাম। সবাই উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে এই কোণটা আসলে এসিবি চাপ দ্বারা সৃষ্ট। মনে রাখবেন বৃত্তের কেন্দ্রে যে চাপ এই কেন্দ্রে কোণটা সৃষ্টি করছে যে চাপ কেন্দ্রে এই কোণটা সৃষ্টি করছে ওই কোণটা ওই চাপের উপর দণ্ডায়মান। মানে এই কোণটা আসলে এই এসিবি চাপের উপর দণ্ডায়মান। এখন আমি মনে রাখি কিভাবে বলে দেই, সেটা হচ্ছে যে কোণের তো দুইটা, এদিকে তাকান, কোণের এই যে একটা শীর্ষ থাকে আর এই যে দুইটা বাহু থাকে, এই দুই বাহুকে আমি বলি কোণের পা। তাকাবেন প্লিজ, এই দুই বাহুকে আমি বলি কোণের পা। তা মানুষ পা দিয়ে কি করে? হ্যাঁ ঠিক আছে, মানুষ পা দিয়ে হচ্ছে দাঁড়ায় থাকে পা দিয়ে দাঁড়ায় থাকে না। তাইলে এই কোণের দেখেন প্লিজ একটু তাকান, এই জায়গাটা ক্লিয়ার করতে পারলে অনেক কিছু বুঝতে পারবেন। হ্যাঁ খুব সহজে। তাহলে এই যে কোণটা, এই কোণের যে দুইটা পা, এই পা আর এই পা, তাহলে এই কোণের এই পাটা এই যে চাপটা, এই চাপের এই প্রান্তে দণ্ডায়মান এবং এই পাটা এই প্রান্তে দণ্ডায়মান। তার মানে এই কোণের যে দুইটা পা, সেই দুই পা কিন্তু একটা হলো এই চাপের এই বিন্দুতে আর একটা হলো এই চাপের এই বিন্দুতে। তার মানে এই কোণটা আমি বলতে পারছি এর উপর দণ্ডায়মান, এই এসিবি চাপের উপর দণ্ডায়মান। তার মনে রাখবেন যে কোণটা যে চাপ সৃষ্টি করছে ওই কোণটা ওই চাপেই দণ্ডায়মান। এই কথাটা মনে রাখলে আর কোনো সমস্যা নেই। আপনি চিন্তা করবেন যে এই কোণটা সৃষ্টি করছে কোন চাপ, যে চাপ এই কোণটা সৃষ্টি করছে এই কোণটা সেই চাপের উপর দণ্ডায়মান। আবার এইভাবে মনে রাখতে পারেন যে এই কোণের শীর্ষ, এই কোণের পা হলো এই একটা, এই কোণের পা হলো এই একটা। হ্যাঁ ঠিক আছে। তাহলে এই কোণের এই পাটা এই চাপের এই বিন্দুতে, এই কোণের এই পাটা এই বিন্দুতে। তার মানে এই দুই পা দিয়ে এই চাপের উপর দাঁড়ায় আছে। তার মানে এই কোণটা হচ্ছে এই চাপের উপর দণ্ডায়মান। তাহলে আমি আর মানে একদম ভালোভাবে মনে রাখার ব্যাপারটা হচ্ছে কোন কোণ বৃত্তের কেন্দ্রে এই কোণটা যে চাপ সৃষ্টি করতেছে এই কোণটা সেই চাপের উপর দণ্ডায়মান। তাহলে এই চাপটা সৃষ্টি করছে হলো এসিবি চাপ, তাহলে এই কোণটা এসিবি চাপের উপর দণ্ডায়মান। সহজ, এটা হলো সহজ হিসাব। তার মানে কোণ এ ও বি কার উপর দণ্ডায়মান? কোণ এ ও বি হলো এসিবি চাপের উপর দণ্ডায়মান। কোণ এ ও বি হলো এসিবি চাপের উপর দণ্ডায়মান। একটু তাকান, আর এই যে কোণটা সৃষ্টি হয়েছে এদিকে তাকান, এই কোণটার এদিকে তাকান, এই কোণের এক পা কিন্তু এই চাপের উপর, এই কোণের আরেক পা কিন্তু এই এসিবি চাপের উপর। তার মানে এই কোণটাও কিন্তু এই এসিবি চাপের উপর দণ্ডায়মান, এই কোণটাও কিন্তু এই এসিবি চাপের উপর দণ্ডায়মান, তাই কিনা? তার মানে কোণ, এই কোণের নাম কি? এ ডি বি। তার মানে কোণ এডিবি হলো এ সি বি চাপের উপর দণ্ডায়মান। হ্যাঁ, তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই কোণের যে দুইটা পা বা দুইটা মানে কি বলে বাহু, হ্যাঁ, সেই বাহু দুইটা কোন চাপের উপর দাঁড়ায় আছে। এই কোণের যে দুইটা বাহু, সেই বাহু দুইটা কোন চাপের উপর দাঁড়ায় আছে। এই কোণের যে দুইটা বাহু, সেই বাহু দুইটা কোন চাপের উপর দাঁড়ায় আছে। এই জন্য বলা হচ্ছে এই কোণটা এই এসিবি চাপের উপর দণ্ডায়মান, এই কোণটা এই এসিবি চাপের উপর দণ্ডায়মান। ওকে, মনে থাকবে? আচ্ছা, এখন এই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই কোণটা, প্রশ্ন আছে দুই ভাই, মানে একটু পরে যখন প্রশ্ন দেখাবো তখন বুঝবেন যে কেন মানে উনি এত বারে বারে এইসব কথাবার্তা বলতেছে, একটু পরে বুঝতে পারবেন। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন। এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান? এই কোণটা হলো এসিবি চাপের উপর দণ্ডায়মান এবং এই কোণটা হচ্ছে এডিবি চাপে অন্তর্লিখিত। হ্যাঁ, তার মানে এই কোণটা একটা চাপের উপর দাঁড়ায় আছে আর একটা চাপে অন্তর্লিখিত আছে। এই জায়গাতে অনেকে উল্টাপাল্টা করে ফেলে, তো উল্টাপাল্টা আর জীবনও হবে না। এই যে বৃত্তস্থ যে কোণটা, এদিকে তাকান, বৃত্তস্থ যে কোণটা, এই কোণটা হলো একটা চাপের উপর। আচ্ছা, আমরা যখন একটা বৃত্তের পরিধির উপর একটা চাপ নেই তখন কিন্তু অটোমেটিকলি
ওই পাশে আরেকটা চাপ সৃষ্টি হয়, একটা হলো উপচাপ, একটা হচ্ছে অধিচাপ, তাই কিনা? এই যে এটা উপচাপ, আর এই পাশে যে এডিবি আছে, এই যে এডিবি, এটা অধিচাপ। অধি মানে বড়, অধিক, বড় চাপটা হচ্ছে অধিচাপ, আর ছোট চাপটা হচ্ছে কি? উপচাপ। তাহলে এই যে কোণটা, এই কোণটা দাঁড়ায় আছে এসিবি চাপের উপর, আর এই কোণটা এডিবি চাপে হলো অন্তর্লিখিত। এই যে এডিবি, এই যে এই চাপে হলো অন্তর্লিখিত। এখন এই যে বৃত্তের পরিধিতে যে কোণটা থাকে, এই কোণটা একটা চাপের উপর দণ্ডায়মান আর একটা চাপে অন্তর্লিখিত। এখন কোন চাপের উপর দণ্ডায়মান আর কোন চাপে অন্তর্লিখিত, এই জিনিসটা নিয়ে কনফিউশন হয় প্রচুর মানুষের। তো আমি বলে দিই, সেটা হচ্ছে এই বৃত্তের পরিধিস্থ যে কোণটা, এই যে পরিধিস্থ যে কোণটা, সেই কোণের শীর্ষবিন্দু যে চাপের উপর থাকবে, এই শীর্ষবিন্দুটা কোন চাপের উপর? এই শীর্ষবিন্দুটা কিন্তু এডিবি চাপের উপর। এডিবি চাপের উপর না, এই যে এডিবি চাপের উপর, এই চাপের উপর পড়ছে না, এই চাপের উপর কোনো একটা জায়গায় না। আমার কথা কি বুঝছেন? এই বৃত্তস্থ যে কোণটা, এই কোণের শীর্ষবিন্দু যে চাপের উপর থাকবে, এই কোণটা হলো ওই চাপে অন্তর্লিখিত। ব্যাস, ওই চাপে অন্তর্লিখিত। শীর্ষবিন্দু যেখানে থাকবে কোণটা সেই চাপে অন্তর্লিখিত। এই কথাটা কিন্তু নোট দিয়ে সুন্দর করে প্রয়োজনে অন্য কালারের কালি দিয়ে সাইডে লিখে রাখবেন। কোন কোণের শীর্ষবিন্দু যে চাপে থাকবে, ওই কোণটা হচ্ছে সেই চাপে অন্তর্লিখিত। তাহলে অন্য যে চাপটা আছে তার উপর দণ্ডায়মান। তাহলে এখানে এদিকে তাকান, এইখানে এ বিন্দু আর বি বিন্দু দিয়াতে এখানে দুইটা চাপ হয়েছে, একটা হচ্ছে এসিবি চাপ আর একটা হচ্ছে এডিবি চাপ। এখন আপনাকে কেউ যদি বলে এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান, আপনি প্রথমে দেখবেন যে এই কোণের শীর্ষবিন্দু কোন চাপে। এই কোণের শীর্ষবিন্দু হচ্ছে এডিবি চাপের উপর, সুতরাং এই কোণটা হচ্ছে এডিবি চাপে অন্তর্লিখিত। ব্যাস, অন্তর্লিখিত, কোন চাপে অন্তর্লিখিত এটা যদি বের করে ফেলতে পারেন, তাহলে কোন চাপের উপর দণ্ডায়মান সেটা তো আর বলা লাগবে না। তার মানে এই কোণটা হচ্ছে এডিবি চাপে অন্তর্লিখিত, হ্যাঁ, আর এই কোণটা হচ্ছে এই এসিবি চাপে দণ্ডায়মান। মানে একটা চাপের উপর একটা চাপে অন্তর্লিখিত আর একটা চাপে দণ্ডায়মান। এই কথাটা কি ক্লিয়ার হয়েছে? এই কথাটা কি ক্লিয়ার হয়েছে? এখন আমি আরো কিছু এক্সাম্পল দেবো, আপনারা এখন ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন, আচ্ছা, এখানে একটা কোণ দেখতে পাচ্ছেন, দেখেন বিইডি। আপনারা আমাকে বলবেন এই বিইডি এই বিইডি কোণটা কোন চাপে দণ্ডায়মান আর কোন চাপে অন্তর্লিখিত? কাইন্ডলি বলবেন তো। বিইডি মানে এই কোণটা কোন চাপে দণ্ডায়মান আর কোন চাপে অন্তর্লিখিত? বলবেন। এই কোণটা কোন চাপে দণ্ডায়মান এবং কোন চাপে অন্তর্লিখিত? দ্রুত। আমি একটু পানি বিরতি দিলাম। এই কোণটা দেখেন, এই কোণের এক পা হচ্ছে এইটা, এই কোণে আর এক পা হচ্ছে এইটা, হ্যাঁ। তাহলে এই দুই পার এক পা হচ্ছে এই বিন্দুতে আর এক পা হচ্ছে এই বিন্দুতে, তার মানে এই চাপের উপর দাঁড়ায় আছে, তাই না? আর এই কোণের শীর্ষ হচ্ছে এখানে। তো এখানে যদি শীর্ষ হয়, তাহলে আমি কি বলছি, কোন কোণের শীর্ষ যে চাপের মধ্যে রয়েছে সেই চাপে অন্তর্লিখিত। তাইলে এই বিন্দুটা শীর্ষবিন্দু যেহেতু এখানে, তাহলে চাপ কোন চাপের উপর মানে যে চাপের উপর দুইটা, দেখেন এদিকে তাকান, তাহলে এই চাপের উপর দণ্ডায়মান, আর বাকি চাপ কিন্তু এই যেটা বিইডি, হ্যাঁ। তাহলে এই কোণের আর একটা শীর্ষ হচ্ছে বিইডি চাপে, এই বিইডি চাপে অন্তর্লিখিত। তাহলে বিইডি চাপে অন্তর্লিখিত, হ্যাঁ। বিসিডি চাপের উপর দণ্ডায়মান, বিইডি চাপে অন্তর্লিখিত, রাইট। বিইডি চাপে অন্তর্লিখিত, হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে বিইডি চাপে অন্তর্লিখিত। আচ্ছা, এবার আমি আর একটা চিত্র আঁকাবো, দেখি কে উত্তর দিতে পারে।
এই যে কোণটা আপনারা আমাকে বলবেন এই কোণটা কোন চাপে দণ্ডায়মান, বলেন তো এই কোণটা কোন চাপে দণ্ডায়মান? এই কোণটা এই যে শীর্ষবিন্দু দেখা যাচ্ছে, এই কোণটা কোন চাপে দণ্ডায়মান এবং কোন চাপে অন্তর্লিখিত বলেন? বলেন এই কোণটা, তাহলে বুঝতে পারবো এই কোণটা কোন চাপে দণ্ডায়মান এবং কোন চাপে অন্তর্লিখিত। এই কোণটা কোন চাপে দণ্ডায়মান কোন চাপে অন্তর্লিখিত বলবেন। কোন একটা কোন চাপের উপর দাঁড়ায় আছে, কোন চাপে অন্তর্লিখিত, এইটুক বুঝলেই এইগুলো শেষ। হ্যাঁ, দ্রুত বলতে হবে। দেখেন এই যে কোণটা এই যে কোণটা দেখেন, এই কোণের যে শীর্ষবিন্দু সেটা কোন চাপে? এডিবি চাপে না? তাহলে এডিবি চাপে। হ্যাঁ, তার মানে যেহেতু শীর্ষবিন্দু এডিবি চাপে অবস্থান করতেছে, তার মানে এই কোণটা আসলে এডিবি চাপে অন্তর্লিখিত। এডিবি চাপে অন্তর্লিখিত, ইয়েস। আর এই কোণের তাহলে এডিবি চাপে যদি অন্তর্লিখিত হয়, তাহলে এই এডিবি চাপ বাদে আরেকটা চাপ কি? এই যে এসিবি, এই যে এসিবি, এই যে এইটুক। তার মানে এই কোণটা হচ্ছে এসিবি চাপের উপর দণ্ডায়মান। এসিবি চাপে দণ্ডায়মান, এডিবি চাপে অন্তর্লিখিত। এর চেয়ে সহজভাবে আর বুঝাইতে পারছি না। এসিবি চাপে দণ্ডায়মান, এডিবি চাপে অন্তর্লিখিত, মনে থাকবে। মানে সোজা কথা, আপনি দেখবেন যে ওই কোণের শীর্ষবিন্দুটা কোন চাপে, শীর্ষবিন্দু যে চাপে, হ্যাঁ, তারপরে আপনি এর দুই পার যে এই যে দুই বাহুর যে দুইটা মানে পয়েন্ট এখানে পড়ছে, সেই পয়েন্ট দুইটা ধরে ওই চাপের উপর অন্তর্লিখিত। খালি শীর্ষ দেখলাম এখানে, ওকে ফাইন। তাহলে শীর্ষ যেহেতু এখানে, তাহলে এর যে একটা যে বাহু সেটা এখানে পড়ছে, আর একটা বাহু এখানে পড়ছে, সুতরাং এই চাপের উপর কি অন্তর্লিখিত, এই চাপে অন্তর্লিখিত। আর বাকি যে চাপটা আছে তার উপর দণ্ডায়মান। এইভাবে মনে রাখেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, সবাই একটু মনোযোগ দিবেন। দেখেন এখানে কিন্তু দুইটা কোণ একই সাথে, এবার তাকান, এই যে এটা হলো কি, এটা বৃত্তস্থ কোণ, সরি কেন্দ্রস্থ কোণ। এদিকে তাকান, এটা কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণের, হ্যাঁ, এই কেন্দ্রস্থ কোণের একটা পা হচ্ছে এই বিন্দুতে, এই কেন্দ্রস্থ কোণের আর একটা পা হচ্ছে এই বিন্দুতে। সুতরাং এই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এই এসিবি চাপের উপর দণ্ডায়মান। আর এই বৃত্তস্থ কোণের শীর্ষ হচ্ছে এখানে, এই বৃত্তস্থ কোণের শীর্ষ যেহেতু এখানে, তাহলে এই বৃত্তস্থ কোণের এক বাহু পড়ছে এই বিন্দুতে, আর এক বাহু পড়ছে এই বিন্দুতে। সুতরাং এই যে চাপটা, শীর্ষবিন্দু যেহেতু এখানে, তাহলে এটা হচ্ছে এ ডিবি চাপে অন্তর্লিখিত, এই যে এই বৃত্তস্থ কোণ। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, এই বৃত্তস্থ কোণটাও কিন্তু এসিবি চাপের উপর দণ্ডায়মান, আবার এই কেন্দ্রস্থ কোণটাও কিন্তু এসিবি চাপের উপর দণ্ডায়মান। তাকান প্লিজ, সবাই মনোযোগ দেন। এই কোণটাও এই চাপের উপর দণ্ডায়মান, এই কোণটাও এই চাপের উপর দণ্ডায়মান। তার মানে এই কোণ আর এই কোণ একই চাপের উপর দণ্ডায়মান কিনা? ইয়েস, এই জন্য বলা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান। সবাই মনোযোগ দেন, একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান। দেখেন কেন? কারণ এই কোণটার শীর্ষ যেহেতু এখানে, তাহলে এই কোণটা কোন চাপে অন্তর্লিখিত? এই যে এই চাপে অন্তর্লিখিত। তাহলে এই কোণটা দণ্ডায়মান কোন চাপে? এসিবি চাপে। আবার এই কোণটা কোন চাপে দণ্ডায়মান? এসিবি চাপে। তার মানে এই বৃত্তস্থ কোণটা যে চাপে দণ্ডায়মান, এই কেন্দ্রস্থ কোণটা যে চাপে দণ্ডায়মান, এই বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণটাও সেই চাপে দণ্ডায়মান। তার মানে এই কোণ আর এই কোণ একই চাপের উপর দণ্ডায়মান। একটু ক্লিয়ার কিনা? ঠিক আছে, একই চাপের উপর দণ্ডায়মান। এখন আমাকে বলেন,
এই কোণটা দেখেন, এই কোণটা এটা যদি এ বি সি দেই, হ্যাঁ, আমাকে বলেন এই যে কোণটা, এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান? এই কোণটা কোন চাপে দণ্ডায়মান দেখেন তো। আমি আপনাদের বলছিলাম যে এই কোণটা হচ্ছে এই যে এই চাপের উপর দণ্ডায়মান, মনে আছে? বলছিলাম যে মানে এই যে বৃত্ত চাপটা যেরকম থাকবে, এই কোণটা এই কোণের এই চাপটা আর বৃত্ত চাপটা কি থাকবে? একই পাশে থাকবে, একই পাশে। তার মানে এই কোণটা আসলে এই এডিবি চাপে দণ্ডায়মান, তাই না? এডিবি চাপে দণ্ডায়মান, আমার কথা বুঝছেন? এই কোণটা আসলে এডিবি চাপে দণ্ডায়মান। ওকে, আবার এই কোণটা কিন্তু এই এসিবি চাপে অন্তর্লিখিত। দেখেন এসিবি চাপে অন্তর্লিখিত, এই যে এসিবি, কারণ শীর্ষ এই যে, তাহলে এই কোণটা কোন চাপে দণ্ডায়মান? এইটাও কিন্তু এডিবি চাপে দণ্ডায়মান, কারণ এই চাপে অন্তর্লিখিত। তাহলে অন্য যে চাপটা আছে এডিবি চাপ, এই চাপে হচ্ছে দণ্ডায়মান। এখানে মানুষের ভুলটা কোথায় হয় জানেন? ভুলটা হচ্ছে তারা এই যে এই কোণের সাথে এই কোণটাকে মিক্স আপ করে ফেলে। হ্যাঁ, এই কোণের সাথে এই কোণটাকে মিক্স আপ করে ফেলে, যে এই কোণটা মনে করে যে এই কোণটা মনে হয় এই চাপে দণ্ডায়মান। না, সব মনে রাখবেন, এই কেন্দ্রস্থ যে কোণটা, সেই কেন্দ্রস্থ কোণটা কোন চাপে দণ্ডায়মান এটা বের করতে গেলে অনেক সময় ঝামেলা ক্রিয়েট হয়। মনে রাখবেন, এই কেন্দ্রস্থ কোণটা যে চাপের উপর দণ্ডায়মান আপনি চিন্তা করতেছেন, এই কেন্দ্রস্থ কোণে এই যে ফুলে থাকা অংশ স্ফীত, এটা স্ফীত অংশ না, এই স্ফীত অংশটা ওই চাপের স্ফীত অংশের মতোই। দেখেন এই চাপের স্ফীত অংশ এইদিকে ঝুলে আছে না, এই যে নিচের দিকে। তাহলে ওই কোণেরও যে এই যে কোণের যে চাপটা আমি এখানে আঁকাইছি, এই কোণেরও চাপটা ওই দিকে ঝুলে থাকবে, একই দিকে। আর দেখেন এইটা কিন্তু উপরের দিকে ফুলে আছে, এই দেখেন, তার মানে এইটা আসলে এই চাপের সাথে রিলেটেড। হ্যাঁ, কথা বলছেন? তার মানে এই যে এইটাও কিন্তু বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণটা আসলে এসিবি চাপের উপর দণ্ডায়মান। এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু বিপদ। যেমন আমি যদি এখানে বলি, দেখেন আপনাকে যদি বলি যে এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান? হ্যাঁ, এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান? এখন অনেক এই কোণটা কিন্তু এই চাপের উপর না, কারণ এই চাপের এইটার ফুলে থাকা অংশ উপরের দিকে, তার মানে এর ফুলে থাকা অংশ এরকম। তাহলে এইটার সাথে যে চাপটা রিলেটেড, মানে এই জিনিসটা যে চাপের উপর দাঁড়ায় আছে সেটা এরকমই থাকবে, মানে এটা যেরকম থাকবে এটা সেরকম। তাহলে এটা হলো এরকম আছে, এই যে এরকম আছে, তার মানে এই কোণটা আসলে এই চাপের উপর দণ্ডায়মান। কিন্তু এই পাশের যেটা, এই পাশের যে কোণটা, এই কোণটা আসলে এইটুকুর উপর না। এই কোণটা মনে রাখবেন, এই কোণটা কি মানে এই কোণের উপর যে চাপটা আঁকাইছি এখানে, এটা কি বড় না? অনেক বড় না? তার মানে এই কোণটা যে চাপের উপর দণ্ডায়মান সেটাও এই যে অনেক বড় হবে এরকম, বুঝছেন? অনেকে কিন্তু এই কোণের সাথে এই কোণ মিক্স আপ করে ফেলে। তার মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, তাহলে এই যে কোণটা, এটা থেটা আর এটা আলফা। এই থেটা কোণটা হলো এই যে এডিবি চাপে দণ্ডায়মান। হ্যাঁ, এই আলফা কোণটা হচ্ছে এই এসিবি চাপে দণ্ডায়মান। এই জায়গাটা কিন্তু অনেক ঝামেলা হবে কিন্তু। ওকে, এইবার তাকান, তার মানে এই কোণটা কোন চাপে অন্তর্লিখিত? যেহেতু এই কোণের শীর্ষটা হচ্ছে এসিবি চাপে, সুতরাং এই কোণটা হচ্ছে এসিবি চাপে অন্তর্লিখিত। তাহলে এই কোণটা দাঁড়ায় আছে কার উপর? এই এডিবি চাপের উপর। আবার এই কোণটা কোন চাপের উপর দাঁড়ায় আছে? এই এডিবি চাপের উপর। সুতরাং এই কোণ আর এই কোণ একই চাপের উপর দণ্ডায়মান। দেখেন এই কোণটাও দাঁড়ায় আছে এডিবি চাপের উপর, এই কোণটাও দাঁড়ায় আছে এডিবি চাপের উপর। সুতরাং এই কোণ আর এই কোণ একই চাপের উপর দণ্ডায়মান। তার মানে একই চাপ, সেই কোণটা সেই একই চাপ হচ্ছে এই এডিবি। তার মানে এই কোণটাও এডিবির চাপের উপর দাঁড়ায় আছে, এই কোণটাও এডিবি চাপের উপর দাঁড়ায় আছে। সুতরাং এইটা হলো এডিবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এইটা হলো এডিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। তার মানে এটা হলো একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ।
এই যে একই চাপ, সেম চাপ, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন, সেম চাপ মানে একই চাপের উপর, মানে এই কোণটা যে চাপের উপর দাঁড়ায় আছে এই কোণটাও সেই চাপের উপর দাঁড়ায় আছে। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান এই বৃত্তস্থ কোণ আর এই কেন্দ্রস্থ কোণের মধ্যে একটা রিলেশন আছে। ওই রিলেশন থেকে পরীক্ষায় না হলেও 200-300 বার প্রশ্ন আসছে, না হলেও 2 থেকে 300 বার। একই চাপের উপর দণ্ডায়মান, দেখেন এই যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবার আসবে। আপনি এই প্রশ্নের সাথে কোথাও না কোথাও দেখা হবে, অথবা এই প্রশ্নের সাথে রিলেটেড গাণিতিক সমস্যার সাথে কোথাও না কোথাও দেখা হবে। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল। আবার বলছি একই চাপের কথা, এই একই চাপের উপর কিন্তু হতে হবে, নাহলে কিন্তু হবে না। সেম চাপের উপর, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল, মানে কেন্দ্রস্থ কোণ বড়, কেন্দ্রস্থ কোণ বেশি, বৃত্তস্থ কোণটা ছোট। এই যে একই চাপের উপর দণ্ডায়মান হতে হবে। এটা হলো এসিবি চাপ, দেখেন এই যে যে কোণটা, এই কোণের শীর্ষ হচ্ছে এই বিন্দুতে, তাহলে এই কোণটা হচ্ছে এই এডিবি চাপে অন্তর্লিখিত, বুঝছেন? এই কোণটা হচ্ছে এডিবি চাপে অন্তর্লিখিত, আর এই কোণটা হচ্ছে এই এসিবি চাপের দণ্ডায়মান। ওকে, আর এই কোণটা হচ্ছে এই এসিবি চাপের দণ্ডায়মান। কি করে বুঝলাম? কারণ এই যে এই ফুলে থাকা অংশটা এই ফুলে থাকা অংশের সাথে ম্যাচ করবে, এই যে এইটুকুর সাথে এইটুক, বুঝছেন? তো এইটুক ছোট, তার মানে এই চাপের এই ছোট অংশটার সাথে সম্পর্কিত, তার মানে এই কোণটা আসলে এই এসিবি চাপের উপর দণ্ডায়মান। তাহলে এই কোণটা এবং এই কোণটা উভয়ই কিন্তু এসিবি চাপের উপর দণ্ডায়মান, তার মানে এই কোণ এবং এই কোণ একই চাপের উপর দণ্ডায়মান। প্রশ্নে বলছে এই একই চাপের উপর দণ্ডায়মান এই কোণটা হবে এই কোণের ডাবল, সবসময়। তাহলে এই কোণটা হবে কি এই কোণের ডাবল। দেখেন এখানে আপনাকে কে কার ডাবল এটা কিন্তু মুখস্থ করতে যাবেন না, বিপদে পড়বেন। কিন্তু সেন্স দিয়ে অ্যাপ্লাই করেন, আকালেই দেখা যাচ্ছে এটা বড় এটা ছোট, তার মানে ডাবল যদি হয়েই থাকে তাহলে এটা হবে ডাবল কার? এইটার। কারণ এটা যদি এক্স হয় এটা হবে 2x, এটা যদি এক্স হয় এটা হবে 2x। আমি দেখাবো কিভাবে, সমস্যা নেই, সবাই মনোযোগ দেন। আচ্ছা, এই জিনিসটা প্রমাণ করার জন্য তাকান যে এই কোণটা নাকি, মানে এই কোণটা, এটাকে আমি নাম দিচ্ছি এওবি, মানে কোণ এ ও বি ইজ ইকুয়াল টু, এই যে কোণ এ ও বি মানে যেটা এই যে ও বিন্দু, কোণ এডিবি টু কোণ এ ডিবি, মানে এই কোণটা হচ্ছে এই কোণের ডাবল, এই যে এ ও বি ইকুয়াল টু 2 কোণ এডিবি। এটা আপনাকে প্রমাণ করতে হবে। এই জিনিসটা প্রমাণ করার জন্য আপনাকে কি করতে হবে জানেন? এই শীর্ষ আর এই শীর্ষ যুক্ত করে দিবে ত্রিভুজ বানায় ফেলতে হবে। তাকান এদিকে, এই শীর্ষ আর এই শীর্ষ যুক্ত করে, আমি এটা একটু আলাদা করে দেখাচ্ছি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এসিবি সেন্টার, এটা হচ্ছে ডি। তাকান, আমাকে প্রমাণ করতে হবে যে এই কোণটা এই কোণের ডাবল। এর জন্য আপনাকে এই শীর্ষ আর এই শীর্ষ যুক্ত করে একটা ত্রিভুজ আঁকাতে হবে। দেখেন এবং এটাকে এই যে এই কোণ এই শীর্ষ আর এই শীর্ষ যুক্ত করে একটা ত্রিভুজ আঁকালাম, এবং এই শীর্ষ থেকে এটা একটু বর্ধিত করে দিব, এই বাহুটা একটু বর্ধিত করে দিব। এটা কিন্তু ও বিন্দু। এই যে এখন সবাই একটু তাকান, এখানে আপনি দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে এ ডি ও। দেখেন এ ও ডি একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ ও ডি, ত্রিভুজ এ ও ডি, ত্রিভুজ এ ও ডি। আচ্ছা আমাকে আপনারা বলেন তো, একটু তাকান, এই যে কোণটা, আচ্ছা আমাকে আপনারা বলেন তো, এই কোণ আর এই কোণ সমান, এটা কি বুঝছেন? এদিকে তাকান, ত্রিভুজ এ ও ডি, এই যে ত্রিভুজ এ ও ডি মানে ত্রিভুজ এ ও ডি, এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান, এটা কি বুঝতে পারছেন? এই কোণ আর এই কোণ সমান, এটা কি বোঝা যায়? কেন সমান? কারণ এই বাহু আর এই বাহু সমান। কারণ এই যে এওডি ত্রিভুজ একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এওডি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এওডি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমি এই পুরো কোণের নাম দিলাম হচ্ছে আলফা, এই পুরো কোণের নাম দিলাম বিটা। তাহলে আমাকে দেখাতে হবে বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা। আমি এতখানি এ ও বি এসিডি না দিয়ে এরকম ছোট ছোট নাম দিলাম।
আলফা, এটা হচ্ছে বিটা, তাহলে বিটা ইকুয়াল টু 2 আলফা। সমস্যা, এই বিটার মান হবে এই আলফার ডাবল। দেখেন সবাই একটু তাকান, এই কোণটা আর এই কোণটা সমান, কারণ এওডি সমদ্বিবাহু ত্রিভুজ যার এই বাহু আর এই বাহু সমান। এখন অনেকে বলবে ভাই এই দুই বাহু সমান কি করে বুঝলেন? কারণ দেখেন এটা হলো বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটাকে বলে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটাকে বলে ব্যাসার্ধ। আর আমরা জানি একটা বৃত্তের ব্যাসার্ধ যে দিকেই নেন সমান হবে, তাই এই বাহু আর এই বাহু সমান। এই যে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ তো আলাদা হবে না, তাই না? এই জন্য এই দুই বাহু সমান। আর এই দুই বাহু যদি সমান 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 বাহুর বিপরীত কোণ সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, এই দুটো সমান হবে। তাহলে এই কোণের মান যদি, এদিকে তাকান আমি দেখাতে পারছি না, এই কোণের মান যদি এক্স হয়, এই যে আমি এখানে দেখাচ্ছি, এই কোণের মান যদি এক্স হয় তাহলে এই কোণের মানও এক্স হবে। আমি এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতেছি, তাহলে এই কোণের মানটা এক্স, এই কোণের মানটা এক্স, তাহলে এই কোণটা হবে 2x। এদিকে তাকান, এই যে এই কোণটা হবে 2x, এই যেটা। এখন অনেকে বলবে ভাই কেন 2x হলো? কারণ আমরা একটা ত্রিভুজের একটা থিওরি পড়ছিলাম, একটা ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ এর বিপরীতে যে দুইটা অন্তস্থ কোণ আছে তাদের যোগফলের সমান। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে এটা হবে a প্লাস b। এখানেও কিন্তু তাই, এই যে এ ও ডি ত্রিভুজের এই ডিও বাহুকে বর্ধিত করা হয়েছে, তাহলে এই ডিও বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ হবে এর বিপরীতে যে অন্তস্থ কোণ আছে এইটা আর এটার সমান। তাহলে এটা x, এইটা x, এই দুইটা যোগ করলে এটা হবে 2x। ক্লিয়ার কিনা বলেন? ওকে, তাহলে এইটুক 2x। সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজে আচ্ছা এ ও, এটাকে আমি ই দিলাম, এ ও ই, কোণ এ ও ই ইজ ইকুয়াল টু 2x, আমি এটা বের করলাম। ওকে ফাইন, আমি ধরে নিচ্ছি কিন্তু যাতে অঙ্কটা করতে সুবিধা হয় x। এখন বলেন, এবার আমরা চলে আসবো ত্রিভুজ বিওডি। দেখেন ত্রিভুজ বিওডি, ত্রিভুজ বিওডি সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজ বিওডিও সমদ্বিবাহু, ত্রিভুজ বিওডিও সমদ্বিবাহু। কেন? দেখেন এই বাহু আর এই বাহু সমান। কি করে বুঝলেন? কি করে বুঝলেন? কারণ এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব এটা হলো ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটা হলো ব্যাসার্ধ। তার মানে এই বাহু যা হবে এই বাহু তাই হবে, তার মানে এই দুই বাহু সমান। অর্থাৎ এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, এই দুটো সমান হবে। তাহলে এই বাহুর বিপরীত কোণ এটাকে আমি যদি ওয়াই ধরি, এই বাহুর বিপরীত কোণ এটাকে ওয়াই ধরতে হবে। এখন বলুন ভাই এখানে এক্স ধরলেন, এখানে কেন ওয়াই ধরলেন? কারণ এইটুক আর এইটুক সমান হবে এর কোনো নিশ্চয়তা নাই, বুঝছেন? এই জন্য আলাদা আলাদা ধরতে হবে। এইটুক যা হবে এইটুক তাই হবে, এর তো কোনো নিশ্চয়তা নেই। এ তো দেখে মনে হচ্ছে কারণ একদম মাঝামাঝি, কিন্তু যদি একটু এদিকে দিতাম তখন এই পাশের অংশটা ছোট বড় হতো, এই পাশের অংশটা ছোট হতো, মানে জিনিসটা যদি এরকম হতো, যদি জিনিসটা আরেকটা এদিকে চাপায় দিতাম তখন তখন এই যে এরকম করলে এই পাশে বড় হতো, এই পাশে ছোট হতো না, বুঝছেন? এই জন্য কি মানে এইটুক আর এইটুক সমান হবে এর কোনো নিশ্চয়তা নেই। সমান হবে না, হতেও পারে, হবে বা হবে না, ঠিক আছে? সবসময় হবে এমন না। আচ্ছা, তাহলে এইটুকু ওয়াই হলে এইটুকু ওয়াই হবে, কারণ এই বাহু আর এই বাহু সমান, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ এইটা সমান। এবার এই বিওডি এই ত্রিভুজের এই ডিও বাহুকে বর্ধিত করছে। দেখেন এই যে ডিও বাহুকে বর্ধিত করা, ডিও বাহুকে বর্ধিত করছে, তাহলে উৎপন্ন এই বহিস্থ কোণ এর বিপরীতে দুটো অন্তস্থ কোণ আছে এইটা আর এইটা, দুইটা যোগফলের সমান। তাহলে এটা ওয়াই, এইটা ওয়াই, তাহলে এটা হবে 2y, 2y। তার মানে কোণ বিওই, এই যে ত্রিভুজের কোণ বিওই ইজ ইকুয়াল টু 2y। এবার তাকান, আমার তো টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এই কোণ আর এই কোণের মধ্যে রিলেশন নিয়ে আসা, তাই না? তাহলে আমি দেখেন এদিকে তাকান, আমি এই যে কোণ এ ডিবি, কোণ এ ডিবি, কোণ এ ডিবি ইকুয়াল টু কি বলেন তো? এইটুককে আমরা এক্স ধরছি, এইটুককে ওয়াই ধরছি, তাহলে এই পুরোটা কি হবে? এই পুরোটা হবে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। আর কোণ এ ও বি মানে এই যে এই পুরো কোণটা, এই পুরো কোণটা কত হবে? এইটুকু হচ্ছে 2x আর এইটুকু হচ্ছে ওয়াই, তাহলে পুরোটা হবে 2x প্লাস 2y। তাহলে কোণ এ ও বি ইজ ইকুয়াল টু 2x প্লাস 2y, 2x প্লাস 2y। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নেই তাহলে x প্লাস ওয়াই থাকছে কিনা? তাহলে কোণ এ ও বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এই x প্লাস ওয়াই এর ভ্যালু, এই যে x প্লাস ওয়াই এর ভ্যালু আবার হচ্ছে এডিবি। দেখেন x প্লাস ওয়াই মানে কি? এডিবি না? তার মানে এ হলো 2 থাকলো আর এই x প্লাস ওয়াই এর পরিবর্তে কোণ এডিবি। কোণ এডিবি এইটাই প্রমাণ করতে বলছিল। দেখাও যে কোণ এওবি ইকুয়াল টু 2 কোণ এডিবি। আমার কথা কি বুঝছেন? তার মানে হচ্ছে এই কোণটা হচ্ছে এই কোণের ডাবল। এবার কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? একটু কাইন্ডলি রেসপন্স করেন তো।
ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দেখেন এ ও বি মানে যে এ ও বি এই কোণটা, টু কোণ এডিবি মানে এই কোণটা, তার মানে এই কোণটা হচ্ছে এই কোণের ডাবল। মানে এইটা যদি 60 ডিগ্রি হয় এটা হবে 120 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় এটা এটা যদি 30 ডিগ্রি হয় এটা হবে 60 ডিগ্রি। এই যে এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, আমি প্রমাণ তো দেখাই দিলাম যে জিনিসটা কিভাবে আসতেছে। এই জিনিসটাও প্রমাণ করলাম আমরা সেই ত্রিভুজের থিওরি থেকে। তার মানে বৃত্তের মধ্যেও ত্রিভুজ পড়া লাগতেছে, বুঝতে পারছেন? এই জন্য কোনো কিছু ভুলে যাওয়া যাবে না, ভুলে গেলে কিন্তু বিপদ। এবার ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো প্লিজ? রেসপন্স করতে হবে। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান, এইটা কিন্তু হতেই হবে। একই চাপের উপর দণ্ডায়মান মানে এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ এই দুইজন অবশ্যই একই চাপের উপর দণ্ডায়মান হতে হবে, নাইলে কিন্তু এই থিওরি খাটবে না। সেম চাপের উপর দণ্ডায়মান। তাহলে এই কোণটাও দেখেন এই এসিবি চাপের উপর দণ্ডায়মান, আবার এই কোণটাও কিন্তু এসিবি চাপের উপর দণ্ডায়মান। তার মানে এরা দুইজন একই চাপের উপর দণ্ডায়মান। যখন এই দুইজন একই চাপের উপর দণ্ডায়মান হবে তখন এই কেন্দ্রস্থ কোণের মানটা হবে এর ডাবল। এখানে যদি 30 ডিগ্রি হয় এখানে 60 ডিগ্রি হবে, এখানে যদি 45 ডিগ্রি হয় এখানে 90 ডিগ্রি হবে। ঠিক আছে? তাহলে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ক্লিয়ার হয়েছে বিষয়টা? প্রমাণটা ব্যাপারটা ক্লিয়ার হলো? এটা কিন্তু আমাদের পরীক্ষায় লাগবে। এইবার পরেরটা কি বলছে? পরের থিওরিটা হচ্ছে জাস্ট ওই প্রথম থিওরির রিভার্স থিওরি। একই চাপের উপর দণ্ডায়মান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একই চাপের উপর দণ্ডায়মান অনেকে বোঝেই না যে কোনটা একই চাপের উপর দণ্ডায়মান। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। দেখেন এবার বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আগে আপনি বোঝেন, আমি আগেই বলছি কোনটা ছোট আর কোনটা বড় এটা আপনি আইডেন্টিফাই করবেন আগে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এসিবি চাপের উপর দণ্ডায়মান, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এসিবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। এই যে এসিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এসিবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। ঠিক আছে? ওকে। এখন এসিবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। এখন দেখেন, এখন আমি জানি এই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এর ডাবল। তার মানে এর মান যদি 30 হয়, এর মান যদি 60, এর মান যদি 30 হয় এটা হবে 60। তাহলে আপনি আমাকে বলেন, এখন যদি আমি বলি একই চাপের উপর দণ্ডায়মান এই বৃত্তস্থ কোণটা এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কারণ এই 30 এখন বলতেছে যে এইটা এর কত গুণ, এইটা হলো এর ডাবল। আচ্ছা আপনি মাথায় রাখবেন সবসময় যে এটা বড়, দেখেন চেহারা দেখে বোঝা যাচ্ছে কিন্তু বড়, এটা ছোট। তাহলে যে বড় তার মানে এ হবে হলো এর ডাবল। তাহলে এ কি হবে? এ হবে এর অর্ধেক। এই কথাটাই বলছে পরের লাইনে যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এজন্য কেউ যদি এই দুইটা লাইন মুখস্থ করে উল্টাপাল্টা হয়ে যাবে, শিওর উল্টাপাল্টা হয়ে যাবে যদি খালি সেন্স না খাটায় যে কোনটা বড় কোনটা ছোট। এই সেন্স যদি না খাটায় তাহলে ডাবল অর্ধেকে এসে ঝামেলা বাঁধবে। মাথা রাখবেন এটা বড়, আপনি একটা চিত্র আঁকালেও বুঝে যাবেন যে এটা বড় এটা ছোট, দেখেই বোঝা যাবে, তাই না? তাহলে এটা বড় তার মানে এ হলো এর ডাবল। কিন্তু যদি বলি এ কেমন, এ হলো এর অর্ধেক। তার মানে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আর এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল। বুঝছেন? কিন্তু কেউ আগে পিছে না বুঝে কমন সেন্স না খাটায় যদি মুখস্থ করতে যায় তাহলে বিপদ। আপনি মাথায় রাখবেন যে এটা বড় সবসময়, কেন্দ্রে যেটা থাকে সেটা বড়। চিত্র আঁকালেও বুঝে যাবেন, যদি ভুলে যান যে কে বড়, চিত্র আঁকালেও বুঝে যাবেন যে এটা বড়। এটা যেহেতু বড় তাহলে এ হবে এর ডাবল, আর এ যেহেতু ছোট তাহলে এ হবে এর অর্ধেক। তার মানে এটা হলো এটার অর্ধেক, আর এটা হলো এটার ডাবল। মনে থাকবে? এখানে তাই বলছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ মানে এটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক মানে এটার অর্ধেক। আশা করি বুঝতে পারছেন। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবার তাকান, এইবার আরো কিছু পয়েন্ট আছে। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ বা পরিধিস্থ কোণগুলো সমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে দেখেন, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ বা পরিধিস্থ কোণগুলো, কোণগুলো কোণগুলো মানে কয়টা? একাধিক। কোণগুলো বলতে কয়টা বোঝায়? কয়টা কোণ বোঝায়? একাধিক, একাধিক, 2 3 4 5 10টা, তাই না? তাহলে কি বলছে? একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো, বৃত্তস্থ কিন্তু বা পরিধিস্থ। দেখেন আমি একটা বৃত্ত আঁকালাম, ভালোই নেই, মুছে দিই। হ্যাঁ, এটা হচ্ছে এসিবি চাপ। এখন এই চাপের উপর দণ্ডায়মান আমি কয়েকটা কোণ নিব। দেখেন ধরেন এটার নাম দিলাম হচ্ছে ডি।
এটার নাম দিলাম ই, নাম দিলাম এফ। দেখেন সবাই একটু তাকান, আমাকে বলবেন এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান, বলেন প্লিজ, প্লিজ বলবেন এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান। এই কোণের এক ঠ্যাং কিন্তু এই যে এ বিন্দুতে, আর এক ঠ্যাং কিন্তু বি বিন্দুতে, তার মানে এই কোণটা হলো এসিবি চাপে দণ্ডায়মান। শিওর? শিওর? আচ্ছা, এই কোণের এক ঠ্যাং হলো এ বিন্দুতে, আর এক ঠ্যাং হলো বি বিন্দুতে, তার মানে এই কোণটাও এসিবি চাপের উপর দণ্ডায়মান। শিওর? এই কোণের এক ঠ্যাং হলো এই যে বি বিন্দুতে, আর এক ঠ্যাং হলো এ বিন্দুতে, তার মানে এই কোণটাও এসিবি চাপের উপর দণ্ডায়মান। এইটুকু বুঝ, তার মানে এখানে যে আমি তিনটা কোণ দেখাইছি এ ডি বি, এ ই বি, এ এফ বি, এই তিনটা কোণই একই চাপের উপর দণ্ডায়মান। এটা বুঝছেন কিনা বলেন? এই তিনটা কোণই একই চাপের উপর দণ্ডায়মান, তার মানে এরা একই চাপের উপর দণ্ডায়মান কোণগুলো, এবং এরা প্রত্যেকেই পরিধিস্থ কোণ। কারণ দেখেন এও পরিধিতে আছে, এই কোণটাও পরিধিতে, এই কোণটাও পরিধিতে, তার মানে এরা তিনজনই কিন্তু পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? ক্লিয়ার? এবং এই কোণগুলোর মান সমান। একই চাপের উপর দণ্ডায়মান অনেকগুলো কোণ যদি পরিধিস্থ কোণ থাকে, তারা প্রত্যেকের মান সমান। আমি দেখাই দেবো কেন সমান, বলবো কেন সমান আমি বলবো। একই চাপের উপর দণ্ডায়মান এরকম অনেকগুলো পরিধিস্থ কোণ যদি থাকে, এখানে যদি আরো থাকতো তাদের মানও সমান হতো। এটা জানতে হবে। হ্যাঁ, কেন সমান, কেন সমান এই ব্যাপারটা এখন আমি এক্সপ্লেইন করি। তাকান, ওই চিত্রে এক্সপ্লেইন করতে গেলে আপনি উল্টাপাল্টা করে ফেলবেন, আমি এই জন্য আলাদা করে এখানে নিচ্ছি। দেখেন এটা হলো কেন্দ্র। হ্যাঁ, এই চিত্রটাই কিন্তু আমি এখানে আঁকাচ্ছি। প্রথমে এই কোণটা দেখাবো। দেখেন এই আমাকে বলেন, এদিকে তাকান, আমি যদি এই কোণের কথা বলি, এই কোণের সাথে যদি এই কোণটাকে কম্পেয়ার করি, আমাকে বলেন তো এই কোণটা, এটা কি কেন্দ্রস্থ কোণ না? এ ও বি, এটা কি কেন্দ্রস্থ কোণ না? আর এই কেন্দ্রস্থ কোণটা কোন চাপে দণ্ডায়মান? এসিবি চাপে দণ্ডায়মান। এসিবি চাপে দণ্ডায়মান, তাই কি না? এই কেন্দ্রস্থ কোণটা এসিবি চাপে দণ্ডায়মান। ঠিক আছে, এবার বলেন এই বৃত্তস্থ কোণটা, এই বৃত্তস্থ কোণটাও কিন্তু ভাইয়া এসিবি চাপে দণ্ডায়মান। তার মানে এই কোণটা এবং এই কোণটা একই চাপের উপর দণ্ডায়মান। এই কোণটা হলো একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এই কোণটা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। আমরা একটু আগে পড়ে আসছি একই চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের ডাবল, বা এই বৃত্তস্থ কোণ এটার অর্ধেক। মাথায় রাখবেন সবসময় কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ যে এরকম আর এরকম থাকবে না, এরকম না। একটা এখানে, একটা এখানে, একটা ওখানে, এরকম থাকতে পারে। অনেকে খালি মনে করে যে এই কেন্দ্রস্থ আর বৃত্তস্থ এরকমই থাকবে, এটা তার উপর এটা ছাতার মতো, ঘরের মতো না, প্যারিস টাওয়ার না, আইফেল টাওয়ার। হ্যাঁ, এরকম না, এই যে এরকম থাকবে। খালি দেখতে হবে যে এরা দুইজন একই চাপের উপর দাঁড়ায় আছে কিনা। এখন এ বাঁক আছে কিনা ওসব চিন্তা করা যাবে না। এ দাঁড়ায় আছে এই চাপের উপর, এ দাঁড়ায় আছে এই চাপের উপর, সুতরাং এরা দুইজন একই চাপের উপর দণ্ডায়মান। এলো কেন্দ্রস্থ কোণ, এলো বৃত্তস্থ কোণ। আমরা পড়ছি একই চাপের উপর দণ্ডায়মান এই বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তার মানে এই কোণটা যদি আপনার 80 ডিগ্রি হয়, দেখেন এই কোণটা হবে 40 ডিগ্রি। এইটুক বুঝছেন কিনা বলেন, এইটুক বুঝছেন কিনা? এখন আমি যদি এই কোণটা না দেখে এই কোণটা দেখাই, এই যে এই যে তাকান প্লিজ, তাকান, এই যে এফ না, এফ বিন্দু না, এফ বিন্দু, এফ বিন্দু, এই যে এবার তাকান। এখন এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান? দেখেন এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান? এই কোণটা দেখেন, এই কোণের এক ঠ্যাং হলো এখানে, এই কোণের এক ঠ্যাং হলো এখানে, তার মানে এই কোণটা হচ্ছে এই এসিবি চাপের উপর দণ্ডায়মান। আর এই কোণটা কোন চাপে দণ্ডায়মান? এই কোণটা তো এসিবি চাপের দণ্ডায়মান। তার মানে হলো এই কোণটা এবং এই কোণটা এরা দুইজনে একই চাপের উপর দণ্ডায়মান, এবং এই কোণটা হলো একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ, এই কোণটা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। আর আমরা একটু আগে পড়ে আসছি একই চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণ যা হবে এই বৃত্তস্থ কোণ তার অর্ধেক হবে। তাহলে এইটুকু তো 80 ডিগ্রি আগে ধরে নিছি, কিন্তু এই 80 ডিগ্রি কিন্তু ধরে নেওয়া ইচ্ছা মতো, মানে বোঝানোর জন্য, বা আপনি এটা এক্স ধরলে এটা x/2 হতো। এটা যেহেতু 80, তাহলে এটা 40 হবে। আমরা পড়ছি একই চাপের উপর দণ্ডায়মান এই বৃত্তস্থ কোণ হবে এর অর্ধেক, তাহলে এটা 40 হবে। বুঝছেন? এবার এই কোণটা আঁকাবো এখানে, তাহলে এটা কি বিন্দু? ই বিন্দু। তাহলে ই বিন্দুতে যদি একটা কোণ আঁকাই, এই যে
দেখেন এই যে কোণটা এ ই বি, এই কোণটা কোন চাপে দণ্ডায়মান? এই কোণটা, এই কোণের এক ঠ্যাং হচ্ছে এখানে, এই কোণের এক ঠ্যাং এখানে, তার মানে এই কোণটাও এই চাপের উপর দণ্ডায়মান, এই কোণটাও এই চাপের উপর দণ্ডায়মান, রাইট? তার মানে আবার এই কোণটা তো এই চাপের উপর দণ্ডায়মান, তার মানে এই চাপের উপর দণ্ডায়মান এটা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এই চাপের উপর দণ্ডায়মান এটা বৃত্তস্থ কোণ। তার মানে এই জন আর এই জন একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান, এই বৃত্তস্থ কোণ হবে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এই কোণটাকে আমরা আগেই 80 ধরে নিছি, তো এটা তো 80 আছে, কারণ তাই না, এটা তো 80, এটা তো চেঞ্জ করিনি। আমার কথা কি বুঝছেন? তার মানে এটা 80 হলে এটা হবে অর্ধেক 40। তার মানে কি বুঝলেন? একই চাপের উপর দণ্ডায়মান এই যে বৃত্তস্থ কোণ, এই যে বৃত্তস্থ কোণ, এই যে বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণগুলোর মান সব 40, সব 40। তার মানে এটা যা হবে এটা তাই হবে, এটা তাই হবে। তার মানে হচ্ছে যেহেতু এরা একই চাপের উপর দণ্ডায়মান, তার মানে এরা একই চাপের উপর দণ্ডায়মান, যে কেন্দ্রস্থ কোণ আছে সেই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে সবাই। ওরা তো একই চাপের উপর দণ্ডায়মান, এই তিনজন তো একই চাপের উপর দণ্ডায়মান, তাহলে এই তিনজন কিন্তু এই একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের সাথে রিলেটেড তিনজনই, এও রিলেটেড, এও এই কোণের সাথে রিলেটেড, এও এই কোণের সাথে রিলেটেড, এও এই কোণের সাথে রিলেটেড। তাহলে এই কোণের মান যা হবে ওদের মান মানে এর সাথে রিলেটেড যে বৃত্তস্থ কোণ সে যে অর্ধেক হবে। এরা তিনজনই যেহেতু এর সাথে রিলেটেড, তাহলে এরা তিনজনই হচ্ছে এর অর্ধেক, তাই এরা তিনজনই সমান। আমার কথা কি বোঝা গেছে? আমার কথা কি বুঝছেন? একটু প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন তো। এই কোণ, এই কোণ আর এই কোণ সমান কেন বলছি? তাহলে একই চাপের উপর দণ্ডায়মান যতগুলো বৃত্তস্থ কোণ থাকবে, এখানে 3টা দেখাইছি, আপনি যদি আরো একটা দেখান এই যেটা, এটাও সমান, আরো একটা দেখান এই যেটা, এটাও সমান, সব একই চাপের উপর দণ্ডায়মান। তবে অবশ্যই দেখতে হবে যে ওরা এই 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 কোণগুলো একই চাপের উপর দণ্ডায়মান কিনা। একই চাপের উপর দণ্ডায়মান, পরিধিস্থ কোণগুলো সমান। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা পয়েন্ট পাই গেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর আসছে পরীক্ষায়। বলছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। দেখেন অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। তাকান অর্ধবৃত্তস্থ কোণ কি? অর্ধবৃত্তস্থ কোণ হলো অর্ধেক বৃত্তের উপর যে দাঁড়ায় থাকে সেটাকে বলে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধেক বৃত্তের উপর দাঁড়ায় থাকে মানে অর্ধেক বৃত্ত চাপের উপর যে কোণটা দাঁড়ায় থাকে তাকে বলে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ, হ্যাঁ, তাহলে আগে বোঝেন সহজে। তাহলে এটা যদি বৃত্ত হয়, ওকে, তাহলে অর্ধেক বৃত্ত কখন হবে? যখন আমরা ব্যাস আঁকাবো। এই জি দেখছেন, এটা যদি কেন্দ্র হয় ও ও ও কেন্দ্র, হ্যাঁ, তাহলে এটা হলো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। আচ্ছা দেখেন, যেহেতু ব্যাস কি করে, ব্যাস হচ্ছে একটা বৃত্তকে সমান 2 ভাগে ভাগ করে। ব্যাস একটা বৃত্তকে সমান 2 ভাগে ভাগ করে। তার মানে এর এই এ বির এই পাশে আছে অর্ধেক বৃত্ত, এই পাশে আছে অর্ধেক বৃত্ত। এখন যদি আপনি এই 2 বিন্দু থেকে যদি এই বৃত্তের উপর বা পরিধির উপর একটা কোণ অঙ্ক মানে একটা কোণ আঁকান, এই যে এই কোণটা কি, এই কোণটা কি অর্ধেক বৃত্তের উপর অন্তর্লিখিত না? দেখেন, কারণ এই যে ধরেন এটা হচ্ছে এডিবি, এটা হচ্ছে এসিবি। আমি বোঝাতে চাচ্ছি এই এসিবি চাপের দৈর্ঘ্য যতটুকু হবে এই এডিবি চাপের দৈর্ঘ্য ততটুকু হবে, কারণ এটা যে কেন্দ্র দিয়ে গেছে। তার মানে আমার কথা কি বুঝছেন? তার মানে এই কোণটাকে বলা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এইটুকু হচ্ছে বৃত্তের অর্ধেক, আবার এইটুকু কিন্তু বৃত্তের অর্ধেক। বুঝেন কিন্তু, প্লিজ রেসপন্স করেন। এইটুকু কিন্তু বৃত্তের অর্ধেক, তাহলে এইটুক কি, তাহলে বাকি অর্ধেক এটা। তার মানে এই কোণটা কিন্তু অর্ধেক বৃত্তে অন্তর্লিখিত। এই কোণটা কোন বৃত্তে অন্তর্লিখিত? কোন চাপে? এডিবি চাপে। তাহলে এই এডিবি যে চাপটা, এই এডিবি চাপটা কি পুরো পরিধির অর্ধেক না? ইয়েস। তার মানে এই কোণটা অর্ধবৃত্তে মানে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, কারণ অর্ধেক বৃত্তের উপর অন্তর্লিখিত। এবার আপনারা আমাকে বলবেন, প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন, এই কোণটা কোন চাপে অন্তর্লিখিত? এই কোণের শীর্ষ যেহেতু এখানে, তার মানে এই কোণটা হলো এ ডিবি চাপে অন্তর্লিখিত। তাহলে এই কোণটা কোন চাপে দণ্ডায়মান? এই কোণের এক পা হলো এখানে, আর এক পা হচ্ছে এখানে। সুতরাং এই মানে কি বলে, এই চাপে হচ্ছে দণ্ডায়মান। তার মানে এই কোণটা হচ্ছে এসিবি চাপে দণ্ডায়মান, এসিবি চাপে দণ্ডায়মান। তাহলে এটা হলো এসিবি চাপে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে এডিবি চাপে অন্তর্লিখিত বৃত্তস্থ কোণ। যেহেতু এই কোণটা অর্ধেক
মানে বৃত্তের অর্ধেক চাপে অন্তর্লিখিত বা বৃত্তের অর্ধেক চাপে দণ্ডায়মান, তার এই নাম হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ কেন হয়েছে বুঝছেন? তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কখন হবে? যখন কি এই কোণটা যখন এই পরিধির অর্ধেকে থাকবে। দেখেন এই কোণটা কার উপরে অন্তর্লিখিত? এডিবি চাপে অন্তর্লিখিত। আর এই এডিবি চাপটা কি পুরো পরিধির অর্ধেক না? কারণ এই যে ব্যাস এটা, বুঝছেন? এই কোণটা নাকি এক সমকোণ বা 90 ডিগ্রি। এখন এই কোণটা 90 ডিগ্রি কিনা এটা আমরা চেক করব। এর জন্য আমি আরেকটা চিত্র আপনাদেরকে একটু এঁকে দেখাতে চাচ্ছি। সবাই একটু তাকাবেন প্লিজ, এবার তাকান, এবার কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, দেখেন এটা হলো কেন্দ্রস্থ কোণ। দেখেন এসিবি চাপের উপর দণ্ডায়মান, এদিকে তাকান, এসিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। এখন এই কেন্দ্রস্থ কোণের মানটা বাড়াবো, এদিকে তাকান। এই কেন্দ্রস্থ কোণের মানটা যদি আমি বাড়াতে চাই, তাহলে এই জিনিসটাকে যদি একটু এদিকে আনি, এই জিনিসটাকে যদি একটু এদিকে আনি, তাহলে কেন্দ্রস্থ কোণটা বাড়লো না? বাড়লো কিনা? আমি যদি আরেকটু বাড়াই, বাড়লো কিনা? এরকম আরেকটু বাড়াতে যখন এই রেখা আর এই রেখাটা এরকম স্ট্রেট করে দেব, তখন এই কেন্দ্রস্থ কোণটা হয়ে যাবে এরকম একটা সরল কোণ। বোঝেন? মানে 180 ডিগ্রি। তার মানে যখন ব্যাস বরাবর চলে যাবে তখন কেন্দ্রস্থ কোণ 180। তার মানে এই যে এখানে কেন্দ্রস্থ কোণ এইটা, অনেকে বোঝে না যে ভাই এটা কেমনে কোণ হয়। 180 ডিগ্রি কি কোণ না? 180 ডিগ্রি কি কোণ না? তার মানে হচ্ছে এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের যে দুই, মানে এই যে কোণ, এই কোণের যে দুই পাও ঠ্যাং, এই ঠ্যাং দুটাকে এইদিকে সরাতে যখন ব্যাস বানায় ফেলবো, তখন এই কেন্দ্রস্থ কোণটা এই বাড়তে 180 ডিগ্রি হয়ে যাবে। তার মানে এইটার ক্ষেত্রে এইটা হলো কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণটা কোন চাপে দণ্ডায়মান? কি বলছিলাম? এই যে এরকম ফুলে আছে কোন দিকে? এই দিকে। তার মানে এই যে এটা, বুঝছেন? এটা কোন চাপে দণ্ডায়মান? এটা কিন্তু এই চাপে না, কারণ এটা এই নিচের দিকে ফুলে আছে। মানে ওই ফুলে থাকা অংশটা, এই যেখানে যে চাপটা আঁকাইছেন না, এই ফুলে থাকা অংশটা যেদিকে থাকবে এইটা যে চাপের উপর দণ্ডায়মান সেটাও সেরকম থাকবে। যে সহজ কথা। তার মানে এই কোণটা হচ্ছে এই এসিবি চাপে দণ্ডায়মান, এই কোণটা হচ্ছে এই এসিবি চাপে দণ্ডায়মান, তাই কি না? তাহলে এইটা হলো এসিবি চাপে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কারণ এটা কোণটা কেন্দ্রে আছে। এইটা হলো এসিবি চাপে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, আমরা একটু আগে পড়ে আইছি। তার মানে এই চাপটা যে চাপে দণ্ডায়মান, এই চাপটা সেই চাপে দণ্ডায়মান। তার মানে এরা দুইজন একই চাপে দণ্ডায়মান, আর একই চাপের উপর দণ্ডায়মান এই বৃত্তস্থ কোণ হবে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা তো সরল কোণ 180 ডিগ্রি, তাহলে 180 অর্ধেক এটা 90। এই জন্য আমার কথা বোঝা যাচ্ছে? তার মানে অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এই ঘটনা এটা 90 তখনই হবে যখন ব্যাস বরাবর যাবে। মানে সোজা কথা এইটা হলো অর্ধচাপ হবে, অর্ধচাপ। এই জন্য বলছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ক্লিয়ার? এখন আপনি তাকান প্লিজ, একটু তাকান। এই যে অর্ধবৃত্তস্থ কোণ, এখন মনে করেন আপনি এটা হলো এসিবি চাপ, এদিকে তাকান। আপনি মনে করেন যে এরকম আঁকাইলেন, এটাকে অর্ধবৃত্তস্থ কোণ না? অবশ্যই সেটাতে মাঝ বরাবরই থাকতে হবে এমন না, এই কোণেও থাকতে পারে। এটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এই কোণ, এই কোণের এক ঠ্যাং এখানে, এক ঠ্যাং এখানে। তার মানে এই কোণটা কি এই এসিবি চাপে দণ্ডায়মান না? তাই এসিবি চাপটা তো এই পুরো বৃত্তের অর্ধেক, তাই এটা কি অর্ধেক বৃত্তের উপর দণ্ডায়মান না? ইয়েস, তার মানে এই কোণটা হবে অর্ধবৃত্তস্থ কোণ। এখন আমি যদি এখান থেকে এটা দেই, এটাও তো অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এই কোণটাও তো অর্ধেক বৃত্তের উপর দণ্ডায়মান। ওকে ফাইন, তো এটা 90 হলে তো এটা 90 হবেই, কারণ আমরা একটু আগে পড়ে আসছি একই চাপের উপর দণ্ডায়মান এই বৃত্তস্থ কোণগুলো সমান। তাই এটা 90 হলে এটা 90 হবে। আমি যদি এখানে আর একটা আঁকাই, এটাও 90, দেখে 90 মনে হোক আর না হোক, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এরা প্রত্যেকেই তো অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে প্রত্যেকেই এক সমকোণ হবে। আমরা একটু আগে পড়লাম না যে একই চাপের উপর দণ্ডায়মান এই বৃত্তস্থ কোণগুলো সমান, এরপরে আসছে একটু আগে। তাহলে এরা প্রত্যেকেই কিন্তু অর্ধেক বৃত্তের উপর দাঁড়ায় আছে, তার মানে এরা প্রত্যেকেই অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এরা প্রত্যেকেই তো এক সমকোণ হবে। বুঝছেন? হ্যাঁ, ওকে। এইবার দেখেন পরের পয়েন্ট, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এবং অর্ধবৃত্তস্থ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। আচ্ছা, অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, এতক্ষণ বললাম অর্ধবৃত্তস্থ কোণ, এবার হচ্ছে অর্ধবৃত্তস্থ ত্রিভুজ। কেন? দেখেন এদিকে তাকান, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা হচ্ছে এসিবি চাপ। হ্যাঁ, এইবার আমরা
এই যে কোণটা, এই যে কোণটা, এই কোণটা কি এই অর্ধেক চাপের উপর দণ্ডায়মান বা এই অর্ধেক চাপে অন্তর্লিখিত। তার মানে এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এর মধ্যে যে ত্রিভুজ সৃষ্টি হয়েছে এডিবি, এই যে এটা কি অর্ধবৃত্তস্থ ত্রিভুজ না? কারণ এই ত্রিভুজটা অর্ধেক বৃত্ত নিয়ে আমি অঙ্কন করছি। তাহলে এটা কি এই কোণটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে এই ত্রিভুজটা অর্ধবৃত্তস্থ ত্রিভুজ। এই ত্রিভুজটা কি অর্ধবৃত্তস্থ ত্রিভুজ। অঙ্কে বলছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। হ্যাঁ, এই অর্ধবৃত্তস্থ কোণ তো এক সমকোণ। সোজা কথা, অর্ধেক বৃত্তের উপর দাঁড়ায় থাকলে এই বৃত্তস্থ কোণটা হবে এক সমকোণ। এবং অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, এই যে এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে অর্ধবৃত্তস্থ ত্রিভুজ। অর্ধবৃত্তস্থ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। অর্ধবৃত্তস্থ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়। তাহলে এ ডিবি ত্রিভুজের এই একটা কোণ তো 90 ডিগ্রি বা সমকোণ। তার মানে এটা কি অর্ধবৃত্তস্থ ত্রিভুজ না? এক সমকোণী ত্রিভুজ না? ইয়েস। এবং এই সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো বৃত্তের ব্যাস। ইয়েস। এবং এখানে যে অর্ধবৃত্তস্থ ত্রিভুজ দেখানো যাচ্ছে এর ব্যাস, এর অতিভুজ। অতিভুজ কোনটা হয়? সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা? সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে এখানে সমকোণ কোনটা হবে? এই তিন কোণের মধ্যে সমকোণ কোনটা? সমকোণ এইটা, এই দুজন তো না। কারণ এই অর্ধবৃত্তস্থ কোণ মানে যে কোণটা বৃত্তে থাকবে সেটা হলো মানে সমকোণী ত্রিভুজ, সরি 90 ডিগ্রি। তার মানে এইটা হলো 90 ডিগ্রি। এরা না কিন্তু আবার উল্টাপাল্টা করেন না। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে এর বিপরীত বাহু এটা হলো অতিভুজ। তাহলে অতিভুজটা কি ব্যাসের সমান হলো না? কারণ এটা তো কেন্দ্র দিয়ে গেছে, এটা কেন্দ্র দিয়ে গেছে বলেই তো এটা অর্ধবৃত্তস্থ হয়েছে, তাই না? বুঝছেন কথা? কিন্তু বুঝেন এটা, এই পয়েন্ট দিয়ে কিন্তু অনেকবার প্রশ্ন আসছে 3 নম্বর পয়েন্ট থেকে। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এবং এই অর্ধবৃত্তস্থ ত্রিভুজ হলো সমকোণী ত্রিভুজ। এবং এই অর্ধবৃত্তস্থ ত্রিভুজের এই অতিভুজই হলো সমকোণী ত্রিভুজের, সরি এই অর্ধবৃত্তস্থ সমকোণী ত্রিভুজের যে অতিভুজ, সেই অতিভুজ হচ্ছে এই বৃত্তের ব্যাস। কারণ এইটাই কিন্তু এই বৃত্তের ব্যাস। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? 3 নম্বর পয়েন্ট। থিওরি বুঝতে হবে, থিওরি না বুঝলে কিন্তু মানে অঙ্ক সলভ করতে পারবেন না। এবার আমি এগুলা থেকে যে যে গাণিতিক সমস্যা আসছে আমি সেগুলো একটু সলভ করাবো। দেখেন, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, খেয়াল করেন প্লিজ, বুঝে শুনে উত্তর দিবেন। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ মানে কোনটা? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ? অর্ধেক, দ্বিগুণ, দুইটাই থাকবে অপশনে। হ্যাঁ, বিপদ কিন্তু। কেন্দ্রস্থ কোণ বুঝেন, আপনি চিত্রটা আঁকাই নেবেন। কেন্দ্রস্থ কোণ মানে এইটা, এটা কি কোন কার? পরিধিস্থ কোণের এইটার। তাহলে এইটা কি? এইটার কি ডাবল? দেখেই বোঝা যাচ্ছে এ বড়, তাহলে বড়টা হলো এটা ছোট, তো এইটা হবে ডাবল। তাহলে এইটা হলো কেন্দ্রস্থ কোণটা, এই বৃত্তস্থ কোণের কি ডাবল, এই হবে এর ডাবল। তাহলে বলছে কেন্দ্রস্থ কোণ মানে এইটা, পরিধিস্থ কোণের মানে এটা কি ডাবল, তাহলে উত্তর হচ্ছে দ্বিগুণ। তাহলে সি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, একটি বৃত্তের একটি চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত অংশ? কেন্দ্রস্থ কোণ চাইছে, এই যে মানে এই কোণটা বৃত্তস্থ কোণের মানে এই কোণের কত, এইটা বড়, তো এইটা হলো কেন্দ্রস্থ কোণ মানে এটা, এর হচ্ছে কত অংশ? ডাবল অংশ, দ্বিগুণ অংশ। তো এখানে কি ডাবল আছে? নাই, তাহলে উত্তর হচ্ছে কোনটি নয়, ডাবল নাই, তাহলে উত্তর কোনটি নয়। এটা কত নাম্বার প্রশ্ন? জাস্ট একবার চেক করে দিব। আরে দ্বিগুণ নাই, আরে দ্বিগুণ আছে তো, আমি কেন এটা দিচ্ছি? দ্বিগুণ আছে তো, এই যে দ্বিগুণ আছে, বি নাম্বার অপশন দ্বিগুণ, বি নাম্বার অপশন। 67 না 66 উত্তর হচ্ছে বি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ 60 ডিগ্রি। দেখছেন, একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণ 60 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত? মনোযোগ দিন কি বলছে। একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণ কত? দেখেন, একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণ 60, পরিধিস্থ কোণ মানে এটা বুঝতে হবে। পরিধিস্থ কোণটা না জানলে কিন্তু বিপদ। পরিধিস্থ মানে পরিধিতে, পরিধি মানে কি এলাকা না, তাহলে এই কোণটা পরিধিতে আছে তাই পরিধিস্থ কোণ, আর এই কোণটা কেন্দ্রে আছে তাই কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা হলো 60 ডিগ্রি বলে দিচ্ছে, তাহলে এটা হবে ডাবল, এটা 60 ডিগ্রি ডাবল 120, তাহলে উত্তর হচ্ছে 120। তো বি নাম্বার অপশন ইজ রাইট, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। ঠিক আছে। নেক্সট, একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণ 40 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের মান কত হবে? পরিধিস্থ কোণ 40, পরিধিস্থ কোণ মানে কোনটা? পরিধিস্থ কোণ মানে এইটা, এটা যদি 40 হয় এটা হবে কত? 40 ডাবল 80। একই চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণ হবে এটা ডাবল, তাহলে এটা 40 হলে এটা 80, 80 আছে,
এই যে এ নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের মান 65। দেখছেন কতবার আসছে। একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ 65 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত? একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণ, এটা 65, এটা হবে, এটা ডাবল, এটা 65, এটা 65 ডাবল, মানে 65 গুণ 2, 5 দুগুণে 10 শূন্য, 65 দুগুণে 130, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 6 দুগুণে 12 1 13, 130, তাহলে উত্তর হচ্ছে 130। এই যে সি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ 100 ডিগ্রি হলে পরিধিস্থ কোণের পরিমাণ কত হবে? কেন্দ্রস্থ কোণের পরিমাণ 180, দেখেন কেন্দ্রস্থ কোণ, আচ্ছা কেন্দ্রস্থ 100 ডিগ্রি, কেন্দ্রস্থ কোণের পরিমাণ 100 ডিগ্রি, কেন্দ্রস্থ কোণ মানে এটা 100, তাহলে পরিধিস্থ কোণ মানে এটা 100 হলে এটা হবে অর্ধেক, তার মানে 50, তাহলে উত্তর হচ্ছে 50। এই যে সি নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার? নেক্সট, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ 110 ডিগ্রি। দেখছেন কত ইম্পর্টেন্ট, কতবার আসছে, এমনিতে বলি নেই। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ 110 ডিগ্রি হলে পরিধিস্থ কোণের পরিমাণ কত? কেন্দ্রস্থ কোণের পরিমাণ 110, এটা 110, তাহলে পরিধিস্থ কোণ এটা কি হবে? এটা যা হবে এটা তার অর্ধেক হবে, এটা 110 হলে এটা হবে 110 এর অর্ধেক, মানে 110 ডিভাইডেড বাই 2, 5 দুগুণে 10 থাকলে 1, 1 এর পর 0 মানে 10, 5 দুগুণে 10 55, তাহলে উত্তর হচ্ছে 55। বি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে বৃত্তের পরিধিস্থ কোণ কত? কেন্দ্রস্থ কোণ 120, কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে, এটা 120, পরিধিস্থ কোণ মানে এটা 120 হলে এটা হবে অর্ধেক, 120 এর অর্ধেক কত? 120 বাই 2, মানে উত্তর হচ্ছে 60 ডিগ্রি। কতবার আসছে একই জিনিস বারে বারে। অর্ধবৃত্তস্থ কোণ কি বলছে দেখেন, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমান কত? আমি বলছিলাম অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 1 সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ কত? 1 সমকোণ, তাই কি না? অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, আর 1 সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে উত্তর হচ্ছে 90 ডিগ্রি। ওকে, নেক্সট, অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণটির পরিমাণ কত? দেখেন অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, এখানে বলছে অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, আর আমরা জানি অর্ধবৃত্তস্থ ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। কেমন হয় অর্ধবৃত্তস্থ ত্রিভুজ? তাহলে বৃত্তের অর্ধেকের উপর দিয়ে গেছে, এই যে অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, এই যেটা মানে মাঝখান দিয়ে যাবে বৃত্তের, বুঝছেন? অর্ধবৃত্তস্থ ত্রিভুজের, অর্ধবৃত্তস্থ ত্রিভুজের তো এই কোণটা 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, এটা আমাদের জানা। এবং বুঝছো, তাহলে এই কোণটা 90 হলে বাকি যে দুইটা কোণ আছে এটা সূক্ষ্মকোণ হবে না? সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি কোণ দ্বয় সূক্ষ্মকোণ। দেখছেন সব থিওরি এখন আস্তে আস্তে কাজে লাগবে। এই সূক্ষ্মকোণ দ্বয়ের একটি অপরটির দ্বিগুণ, মানে একটা যদি x হয় আর একটা হবে 2x, এইটুকু বুঝছেন কিনা বলেন? একটা অপরটার দ্বিগুণ বলছে, তাহলে ক্ষুদ্রতম কোণটির মান কত? তাহলে এইটুকু যদি x হয় 2x, একটা আরেকটা দ্বিগুণ না, তাহলে একটা x হলে একটা 2x, রাইট? এখন আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের এই সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল 90 ডিগ্রি, মানে একটা 90 হলে পারে বাকি দুইটা যোগফল 90, মানে এই x আর x, তাহলে x 2x প্লাস x, মানে এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু 90, তাহলে 3x ইজ ইকুয়াল টু 90, তাহলে x ইকুয়াল টু 3 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, 90 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 30, তাহলে x এর মান 30, তাহলে x এর মান 30, তাহলে এটা 30 আর এটা হচ্ছে 2x, তাহলে 2 * 30 এটা হচ্ছে 60, তাহলে একটা হচ্ছে 60 একটা হচ্ছে 30, তাহলে অঙ্কে চাইছে কোনটা? ক্ষুদ্রতম কোণটির মান, ক্ষুদ্রতম, তাহলে 60 আর 30 এর মধ্যে ক্ষুদ্রতম কত? 30, তাহলে উত্তর হচ্ছে 30 ডিগ্রি। বুঝা যাচ্ছে? দেখছেন কতভাবে অর্ধবৃত্তস্থ ত্রিভুজ দিয়ে প্রশ্ন আসছে। এখন আপনি যদি নাই জানেন যে অর্ধবৃত্তস্থ ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে অঙ্কটা সলভ করবেন কি? অর্ধবৃত্তস্থ ত্রিভুজ যে সমকোণী ত্রিভুজ এটা তো জানতে হবে আগে, না জানলে তো এটা বুঝতেই পারবেন না যেটা, কারণ এখানে তো বলা নাই যে এটা সমকোণী ত্রিভুজ, তার মানে একটা কোণ যে 90 এটা তো এখানে দেওয়াই নাই, বুঝে নিতে হবে। এদিকে তাকান, আগে বুঝতে হবে অর্ধবৃত্তস্থ ত্রিভুজ দেখে বুঝতে হবে এটা সমকোণী ত্রিভুজ, কিন্তু এখানে কিন্তু কোথাও উল্লেখ নাই যে এই ত্রিভুজটা সমকোণী, এই যে এইটা হলো সেই সমকোণী ত্রিভুজ যে হচ্ছে, এটা তার প্রমাণ অর্ধবৃত্তস্থ ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ যদি না বোঝেন তাহলে একটা তো 90, তখন বুঝতে পারবেন না যে এটা 90 সমকোণী ত্রিভুজ যদি না বোঝেন। নেক্সট, কোন বৃত্ত, এই যে দেখেন প্রশ্নে এবার আসছে, এই প্রশ্নে বাস খায়, সরি খারাপ কথা ইউজ করলাম, তাও বললাম, বেশিরভাগ স্টুডেন্ট বোঝেই না যে আসলে কি চাইছে। আমি এখন দুইটা পয়েন্ট লিখে দিব,
দেখেন, অধিচাপে অধিচাপে অন্তর্লিখিত কোণ, অন্তর্লিখিত অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ, ঠিক আছে। উপচাপে উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ। এই দুইটা পয়েন্ট উল্টাপাল্টা হয় না এরকম লোকজন আমি খুবই কম পাইছি, কিন্তু এই দুইটা পয়েন্ট এত ইম্পর্টেন্ট এবং এটা না বুঝে পড়লে তো উল্টাপাল্টা হবেই ভাইয়া। এই জন্য এতক্ষণ ধরে যে কোনটা কোন চাপে অন্তর্লিখিত, কোনটা কোন চাপে দণ্ডায়মান, এইগুলা কথা বলার কারণই ছিল এই যে এই দুইটা প্রশ্ন ভালো করে বোঝানো। অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। এখন ভাই এটা কেমনে হলো? এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। এর জন্য আমি আপনাদেরকে কম্পেয়ার করে পড়াবো। দেখেন, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা হলো সি বিন্দু। আমাকে আপনারা বলবেন এইটা যদি কেন্দ্র হয়, তার মানে এদিকে তাকান, এটা কেন্দ্র হলে এটা কি 90 ডিগ্রি? কেন? কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি মানে সমকোণ। এদিকে তাকান, সমকোণ মানে 90 ডিগ্রি, সূক্ষ্মকোণ মানে 90 এর চেয়ে ছোট হয়। এদিকে সূক্ষ্মকোণ মানে 90 এর চেয়ে ছোট হয়, আর স্থূলকোণ মানে কি 90 এর চেয়ে বড় হয়, রাইট? এবার আপনারা আমাকে বলবেন এদিকে এই কোণটা, এই যে এডিবি যে কোণটা, এই যে এডিবি, এই কোণটা কতটুক চাপে অন্তর্লিখিত? কোন চাপে অন্তর্লিখিত? আমি কি বলছিলাম? কোণের শীর্ষ যেখানে থাকে এই কোণটা সেই চাপে অন্তর্লিখিত হয়। তাহলে শীর্ষ যেহেতু এখানে, এখানে মানে কি এই এডিবি চাপে না? তার মানে এই কোণটা হচ্ছে এডিবি চাপে অন্তর্লিখিত। তাহলে আমি কি বলতে পারি এই কোণটা অর্ধেক চাপে অন্তর্লিখিত কোণ। অর্ধেক চাপে, কারণ এই চাপটা কিন্তু অর্ধেক, এই এডিবি চাপটা কিন্তু কি পুরো বৃত্তের অর্ধেক না? তার মানে এই কোণটা হচ্ছে অর্ধ চাপে অন্তর্লিখিত। এটা 90 ডিগ্রি। এইবার আমি এদিকে তাকান প্লিজ, এইবার আমি না এইখান থেকে নিব, এইখানে একটা চাপ নিব, এইখানে এটা ধরলাম আমি ই বিন্দু, এটা আমি এফ বিন্দু। তাকান প্লিজ, তাকান। এইবার আমি এই চাপের, এই যে ইসিএফ, এই ইসিএফ চাপের উপর একটা কেন্দ্রস্থ কোণ আঁকাবো, সরি বৃত্তস্থ কোণ আঁকাবো। এইবার কম্পারিজন করে পড়বো আমরা। এইবার আপনারা আমাকে বলেন, এইবার তাকান, এইবার আপনারা আমাকে বলেন এই কোণটা, এই যে এই কোণটা কোন চাপে অন্তর্লিখিত? বলেন প্লিজ, এবার বলেন। এই কোণটা মানে ইডিএফ, কোন ইডিএফ, কোন চাপে অন্তর্লিখিত? বলেন প্লিজ, এবার রেসপন্স করতে হবে। কোন ইডিএফ কোন চাপে অন্তর্লিখিত? আমি আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। কোন চাপে, কোন ইডিএফ কোন চাপে অন্তর্লিখিত? প্লিজ কাইন্ডলি রেসপন্স করবেন। কোন ইডিএফ কোন চাপে অন্তর্লিখিত? কথা না বললে কিন্তু বিপদ। বলতে পারছে না, এটা কোনো কথা? কোন ইডিএফ? আরে ভাইয়া, এই যে দেখুন এইটুক, এই পুরোটা না কিন্তু, এই যে এইটুক ইডিএফ, এই কোণটা কোন চাপে অন্তর্লিখিত? এতক্ষণ কি পড়ালাম? এই কথা যদি না বলতে পারেন তাহলে আমি তখন কি পড়ালাম? তাহলে তো আমার এখন এটা কোনো কথা? হ্যাঁ, এই কোণটা কোন চাপে অন্তর্লিখিত বলতে পারছেন না? ইডিবি, কে বলছে ইডিবি? ইডিবি, তাই? এই পড়ালাম। দোয়েল,
এই পড়ালাম ই ডিবি এর এই কোণের এক ঠ্যাং হলো এই যে এইখানে, আর এই কোণে আর এক ঠ্যাং হলো এখানে। তাহলে এই ইডিবি মানে এই যে এইটুকু অন্তর্লিখিত কেন, এখান থেকে পুরো ইডিএফ চাপে অন্তর্লিখিত। ইডিএফ। তাহলে এই আপনারা এখন আমাকে বলেন, এখানে যে ইসিবি, এই যে ইসিবি, এটা হলো ইসিবি চাপ আর হচ্ছে ইডিএফ চাপ। ইসিবি চাপ ইসিবি না ইসিএফ, এই যে ইসিএফ, এই যে হলো ইসিএফ চাপ, আর একটা হচ্ছে ইডিএফ চাপ, আর একটা হচ্ছে ইডিএফ। এই দুই চাপের মধ্যে কোনটা অধিচাপ আর কোনটা উপচাপ? এটুক ছোট না, এটুক ছোট চাপ, তার মানে ইসিএফ চাপটা ছোট আর ইডিএফ চাপটা বড়। তো বড় চাপের নাম অধিচাপ, তার মানে এই কোনটা ইডিএফ চাপে অন্তর্লিখিত, তার মানে অধিচাপে অন্তর্লিখিত। এটা হচ্ছে অধিচাপে অন্তর্লিখিত। বুঝছেন এই কোনটা অধিচাপে অন্তর্লিখিত না? তাহলে এবার তাকান, এই যে এইটুক কিন্তু 90, এই পুরোটা কিন্তু 90, এই পুরোটা 90 কেন? কারণ এই পুরো কোণটা যে দেখেন, এই পুরো কোণটা যে এই যে অর্ধেক বৃত্তের উপর দাঁড়ায় আছে, এই যে অর্ধেক বৃত্ত, তাই পুরো কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটুক কি 90-র চেয়ে বড় না ছোট? এইটুক 90-র চেয়ে ছোট, কারণ এই পাশের একটু বেশি আছে, এই পাশে একটু বেশি আছে। তাই পুরোটা 90 হলে এইটুক তো 90 হবে না, 90-র চেয়ে ছোট হবে। আর 90-র চেয়ে ছোট কোণকে বলে হচ্ছে সূক্ষ্ম কোণ। তার মানে চাপ যদি বড় হয়, দেখেন এই যে এদিকে তাকান, এইটুক হলো অর্ধেক চাপ ছিল, এই যে এইটুকু হলো অর্ধেক চাপ ছিল। অর্ধেক চাপের চেয়ে যখন আমি চাপের মানটা একটু বাড়াইছি, দেখেন এই যে অর্ধেক চাপ ছিল তখন কোণ ছিল 90, কিন্তু এই চাপের মানটা যখন আরেকটু বাড়াইছি, এই পাশে একটু এবং এই পাশে একটু বাড়াইছি, তখন এই যে কোণটা, কোন কালার যে দেবো, পিঙ্ক কালার দিয়ে যান, তখন এই যে কোণটা চাপ যখন এই যে বাড়ছে, চাপ এইখান থেকে, তখন এই কোণটা হয়ে গেছে এইটুক। তার মানে চাপ যত বড় হচ্ছে তখন এই কোণের মানটা ছোট হচ্ছে। এই চাপ যদি আমি আরো বাড়াই, মানে ধরেন আমি আরো যদি এখানে একটা নেই এইটুকে, তাহলে এই যে তখন এই কোণের মানটা চেপে আরো ছোট হয়ে যাবে, মানে আরো সূক্ষ্ম হয়ে যাবে। তার মানে অধিচাপ মানে অনেক বড় চাপের উপর, অনেক বড় চাপের উপর দণ্ডায়মান এই কোণগুলো সূক্ষ্ম কোণ হচ্ছে। দেখেন অর্ধেক চাপে দণ্ডায়মান হলে প্রায় 90 ডিগ্রি হবে, যখন দণ্ডায়মান না, সরি অর্ধেক চাপে অন্তর্লিখিত হলে এখানে 90 হবে। যখন আমি এদিকে একটু কমায়ে অধিচাপ বানাই দিব, তখন এদিকে কোণটা ছোট হতে থাকবে। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? এবার কি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তার মানে অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। এদিকে এই যে আরো সহজ করে বুঝাই দিচ্ছি, অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। ভাইরে এটা এ দেন, এটা বি দেন, দেখেই বোঝা যাবে। এই যে এই কোণটা কি, এই কোণটা কোন চাপে অন্তর্লিখিত? এই কোণটা, এটা তো ডি হয়, এটা সি হয়। এই কোণটা হচ্ছে এই যে এডিবি চাপে অন্তর্লিখিত, আর এই কোণটা হচ্ছে এসিবি চাপে দণ্ডায়মান। তার মানে যখন অধিচাপে অন্তর্লিখিত হচ্ছে তখন এটা ছোট, দেখেন ছোট সূক্ষ্ম কোণ। কিন্তু এই প্রশ্নটাই যদি উল্টায় যায় যে তাহলে আমাকে বলেন এই সূক্ষ্ম কোণ যেটা, এটা সূক্ষ্ম কোণ হচ্ছে না, এই সূক্ষ্ম কোণটা হচ্ছে অধিচাপে অন্তর্লিখিত। তাই আমি যদি বলি এই সূক্ষ্ম কোণটা হচ্ছে উপচাপে দণ্ডায়মান, বলা যায় না? যায় না? প্লিজ রেসপন্স করেন। এই কোণটা কিন্তু অধিচাপে অন্তর্লিখিত, কিন্তু এই কোণটাই আবার উপচাপে দণ্ডায়মান। তাহলে প্রশ্ন কিন্তু দুই ভাবে আসবে, অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। মুখস্থ করা যাবে না, মুখস্থ করলে বিপদ। চিত্র আঁকায় ফেলবেন, চিত্র আঁকায় উত্তর দিবেন। অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। তাহলে এই কথাটা যদি একজন বলে, না আমি বলবো উপচাপে দণ্ডায়মান, এই কোণটা কি এই উপচাপে দণ্ডায়মান না? ইয়েস। তাহলে উপচাপে দণ্ডায়মান কোণ সূক্ষ্ম কোণ। এই প্রশ্ন এভাবেও তো প্রশ্ন হতে পারে, উপচাপে দণ্ডায়মান সূক্ষ্ম কোণ। একই কথা, অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ, একই কথা। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলেন প্লিজ, এই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা আমাকে এখন বলতে হবে। এই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? এই কোণটা একই, এই কোণটা যেমন এই উপচাপে দণ্ডায়মান, এই কোণটাই আবার এই অধিচাপে অন্তর্লিখিত। তার মানে যখন অধিচাপে অন্তর্লিখিত কোণের কথা বলবে সেটা সূক্ষ্ম কোণ, কিন্তু এটা না বলে যদি বলে যে উপচাপে দণ্ডায়মান কোণ, সেটাও সূক্ষ্ম কোণ। কারণ উপচাপে দণ্ডায়মান থাকা মানে অধিচাপে অন্তর্লিখিত হওয়া।
কোথাও কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, এগুলা কিন্তু মানে ভেরি মাচ কনফিউজিং, এবং অনেকে মনে রাখতে পারে না কারণ সে বোঝে না বুঝে পড়ে। তাহলে এর সাথে কিন্তু একটা পয়েন্ট লিখে নেবেন, অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, এর সাথে লিখে দিবেন যে বা দিয়ে লিখবেন উপচাপে দণ্ডায়মান কোণ সূক্ষ্মকোণ। অন্যদের অবস্থা মানে খারাপ, বুঝতেছি না, দুই একজন বাদে রেসপন্স নেই কোনো, বুঝতেছে কি না বুঝতেছে বলবে না। দেখেন এবার এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ, মানে অর্ধেক চাপে দণ্ডায়মান, অর্ধেক চাপে অন্তর্লিখিত। এখন যদি আমি এইখানে একটা বিন্দু নিই, আমি যদি একটা কোণ যদি এরকম আঁকাই, দেখেন এবার আমাকে বলবেন এটা হচ্ছে ই এফ, এটা হচ্ছে ডি, তাহলে আমাকে বলবেন এখানে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে এ ডি বি চাপে অন্তর্লিখিত, কিন্তু এই যে কোণটা এটা কোন চাপে অন্তর্লিখিত? এই কোণের একটা ঠ্যাং হচ্ছে ই বিন্দুতে, এই কোণের একটা ঠ্যাং হচ্ছে এফ বিন্দুতে, তার মানে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে ই ডি এফ চাপে অন্তর্লিখিত। চাপ জিনিসটা বলবো, তাহলে প্রথমে কি বললাম? গতকাল কি পড়ালাম? চাপ জিনিস যদি আমি আবার এখন বলি, তাহলে গতকাল কি পড়ালাম? হুটহাট করে মাঝখানে ক্লাসে ঢোকা যাবে না। হ্যাঁ, হুটহাট করে মাঝখানে ক্লাসে ঢুকে এরা একটু বলেন, ওরা তাহলে 3-4 দিন ধরে কি পড়াতেছি, গতকাল কি পড়ালাম? চাপ যদি এখন আমার আবার বোঝান লাগে, তাহলে গতকাল আমি কি পড়ালাম? মহাযন্ত্রণা। ক্লাস করবেন না ঠিকঠাক মতো, হুট করে একদিন ক্লাসে ঢুকে বলেন যে এরা একটু বোঝান, অথচ ওটা আর 2 দিন আগে পড়াইছি। খুবই দুঃখজনক। দেখেন তাহলে এই কোণটা কিন্তু ভাইয়া, এই কোণের এক ঠ্যাং হলো এখানে, আর এই কোণের এক ঠ্যাং হলো এখানে, তার মানে এই কোণটা হলো এই যে এখান থেকে এই পর্যন্ত এই চাপে অন্তর্লিখিত। তাহলে আমাকে এবার বলেন, আপনি কি দেখে বুঝতেছেন না যে এইটুকু হলো ছোট চাপ, আর এই যে আচ্ছা এটার নাম দিচ্ছে ইসিএফ, এইটা হলো এবার অধিচাপ। দেখছেন এবার এটা হলো অধিচাপ, কারণ এটা বড়। তার মানে এই কোণটা, এই যে এই কোণটা হচ্ছে এই ইসিএফ চাপে দণ্ডায়মান, আর এই কোণটা হচ্ছে ইডিএফ চাপে অন্তর্লিখিত। তার মানে এই কোণটা কি এখন উপচাপে অন্তর্লিখিত না? ইয়েস, উপচাপ। এটা কিন্তু এখন উপচাপ। এই যে আমি অন্য কালার দিচ্ছি, এই যে এই কোণটা হচ্ছে এই উপচাপে অন্তর্লিখিত। আর বলেন এইদিকে তাকান, এই কোণটা 90 ডিগ্রি, কারণ এই যে এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা কি বড় না? দেখেন এইটা হলো 90, এর এই পাশে এইটুক আছে, আবার এই পাশে এইটুক আছে, তার মানে এই পুরোটা কিন্তু এই 90 চেয়ে বড়, আর 90 চেয়ে বড় হলে স্থূল কোণ। তার মানে এই যে উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ। একই কথা, তাহলে উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূল কোণ। বুঝছেন? ছোট চাপে বড় কোণ, ছোট চাপ বড় কোণ, বড় চাপ ছোট কোণ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? তার মানে এই যে উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ। এই প্রশ্ন যদি বলে যে তাহলে এই স্থূল কোণটা কি এই উপচাপে অন্তর্লিখিত, কিন্তু এই স্থূল কোণটাই কিন্তু এই অধিচাপে দণ্ডায়মান। তার মানে আমি যদি বলি অধিচাপে দণ্ডায়মান কোণ স্থূল কোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ, একই কথা। এই যে উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ, এই যে এই কোণটা হলো উপচাপে অন্তর্লিখিত। চিত্র একে একে মাথায় সেট করতে হবে। আর এইটা দিয়ে বা দিয়ে লিখবেন যা অধিচাপে অন্তর্লিখিত, অধিচাপে দণ্ডায়মান কোণ স্থূল কোণ। মনে থাকবে? মনে থাকবে? থাকবে তো, থাকা উচিত, না থাকলে বিপদ। এবার আমি চলে যাব প্রশ্ন চলবে। দেখেন, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, অধিচাপ মানে বড় চাপে অন্তর্লিখিত, বড় চাপে অন্তর্লিখিত কোণ ছোট হবে মানে সূক্ষ্ম হবে, মানে 90 চেয়ে ছোট হবে। আমি এইভাবে মনে রাখি যে বড় চাপে ছোট কোণ, বড় চাপে অন্তর্লিখিত কোণ ছোট, মানে 90 চেয়ে ছোট, 90 চেয়ে ছোট। তাহলে অধিচাপ মানে কি? অধিচাপ মানে বড় চাপ। তো বড় চাপে তখন আপনি একটু খালি একটু আঁকাই নেবেন না, যখন বলছে অধিচাপে অন্তর্লিখিত, তার মানে আপনি
মানে একটা অধিচাপ হবে, মানে অধিক একটা চাপ হবে, মানে একটা বিরাট একটা চাপ হবে। এই যে অধিচাপে অন্তর্লিখিত কোণ, দেখেই বোঝা যাচ্ছে এটা 90 চেয়ে ছোট সূক্ষ্মকোণ। একটু জাস্ট একটা চিত্র আঁকাই নিলেন যে অধিচাপে অন্তর্লিখিত কোণ মানে বড় চাপে অন্তর্লিখিত, তাহলে বড় চাপে অন্তর্লিখিত কোণ ছোট সূক্ষ্মকোণ। এভাবে সেন্স করতে হবে, এত বড় চিত্র আঁকান যাবে না, 90 আঁকাতে হবে, তারপর কম্পেয়ার করতে হবে, এগুলো সুযোগ সময় নাই যখন। বুঝছেন আমার কথা? বুঝছেন? নেক্সট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি চাপের উপর বিএসি হলো পরিধিস্থ কোণ। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দেখেন, এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি চাপ, বিসি একটা চাপ নেন, এই যে এটা হলো বি, এটা হলো সি, একটা চাপ নিলাম। এবার বলছে কোণ বিএসি, বিএসি বি বি সি আর এ, এ তাহলে অন্য কোন একটা বিন্দু। আচ্ছা বিএসি যেহেতু পরিধিস্থ কোণ, তাকায় দেখেন বিএসি কেমন কোণ? পরিধিস্থ কোণ, তার মানে এই এ বিন্দুটা পরিধির উপর অবস্থান করবে, কারণ বিএসি যদি পরিধিস্থ কোণ হতে হয় তাহলে এ বিন্দুটা এই পরিধির উপর অবস্থান করবে, এ বিন্দু। এবার বি এ সি, এই হলো বিএসি হচ্ছে পরিধিস্থ কোণ। এবার হচ্ছে বিওডি 100 ডিগ্রি, আরে বিওসি, বিওসি তাহলে বিওসি মানে এই যে বিওসি, তার মানে এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি, এই কোণ 110 ডিগ্রি। বলছে কোন বিএসি কত? বিএসি মানে এটা কত? তাহলে 110 হলে এবার তাকায় দেখেন এই কোণ আর এই কোণ হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান, তাহলে একই চাপের উপর দণ্ডায়মান, এটা যা হবে এটা তার অর্ধেক হবে, তাহলে এটা হবে 110 এর অর্ধেক, মানে 110 ডিভাইডেড বাই 2 মানে 55 ডিগ্রি, 55 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? 55 চিত্র আঁকাতে বুঝতে হবে, এই বিএসি দেখে বুঝতে হবে যে বিএসি যেহেতু পরিধিস্থ কোণ, তখন বুঝে নিতে হবে যে এ বিন্দুটা পরিধির উপর অবস্থান করতেছে কোথাও, নাহলে তো বিএসি পরিধিস্থ হবে না। বুঝছেন? নেক্সট, এটা পরে, এটা হচ্ছে অন্য থিওরির সাথে রিলেটেড। এখন আমি আপনাদেরকে প্রথম দিকে কিছু থিওরি লেখা ছিল একদম শুরুতে, এট দ্য ভেরি বিগিনিং। এই যে এখানে আমি দুইটা পয়েন্ট, এই যে লাস্টের দিকে দেখেন, এই যে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, মনে রাখবেন অধিচাপ মানে বড় চাপ, বড় চাপে ছোট কোণ মানে 90 ডিগ্রি ছোট, উপচাপ, উপচাপ মানে ছোট চাপ, ছোট চাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ, ছোট চাপে বড় কোণ, বড় চাপে ছোট কোণ। কিন্তু যদি বলে কোন বৃত্তের অধিচাপে দণ্ডায়মান, সেক্ষেত্রে কিন্তু ভাইয়া মনে রাখবেন অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম, কিন্তু অধিচাপে দণ্ডায়মান কোণ কিন্তু স্থূল কোণ। উল্টা, হ্যাঁ আমি দেখাইছি কিন্তু চিত্রে। আমি আশা করছি আজকের ক্লাসটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আপনারা প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করবেন, আমি যা পড়ালাম তা বুঝছেন কিনা, যা পড়ালাম তা বুঝছেন কিনা। আমাদের মানে জ্যামিতি ক্লাস এই সপ্তাহে এখানে ক্লোজড, হ্যাঁ আবার শনিবার তো পারবো না, রবিবার সোমবার থেকে আবার টানা শুরু করব, ঠিক আছে? জ্যামিতির এই বৃত্তের উপর আর হয়তো আমাদের 7টা ক্লাস লাগবে, বৃত্ত শেষ হলে ঘনজ্যামিতি পড়াইতে মাত্র 3 থেকে 4টা ক্লাস লাগবে, মানে আর 10টা ক্লাসের মধ্যে ক্লোজড ইনশাআল্লাহ। তার জ্যামিতি শেষ হয়ে গেলে আপনারাও বাঁচেন, আমিও বাঁচি, ঠিক আছে? জ্যামিতি পরিমিতি, এর মধ্যে কিন্তু পরিমিতি করে দিছি, পরিমিতি কিন্তু এর মধ্যেই করে দিছি, দেখবেন। তারপর আমরা মানসিক দক্ষতা শুরু করব। তো আর কোনো প্রশ্ন আছে? প্লিজ একটু রেসপন্স করেন তো, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন। ক্লিয়ার কিনা? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ বুঝছেন, সিরাজুম মুনিরা, থ্যাংক ইউ ভেরি মাচ। অন্যদের কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ। আমি আবার বলছি আজকের ক্লাসটা আপনি আরেকবার দেখবেন, দেখে সুন্দর করে চিত্র আঁকায় আঁকায় এগুলো ক্লিয়ার করবেন, মাঝে মাঝে রিভিশন দিবেন, কিন্তু পড়াগুলো সব পড়া মাঝে মাঝে রিভিশন না দিলে কিন্তু ভুলে যাবেন। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।